গুগলের অ্যাডের সেকেন্ড ক্লাস। গুগল অ্যাডস এর সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা এই যে পিপিটিটা দেখছিলাম, আমরা ইন্ট্রোডাকশন পার্টগুলো দেখছিলাম। এগুলোর পর আমি বলেছিলাম যে হচ্ছে আমরা অকশন নিয়ে কথা বলবো। গুগলের অকশনটাকে দেখব, তারপর আচ্ছা অকশনটা অ্যাকচুয়ালি কি? অকশনটা হচ্ছে অন কাইন্ড অফ নিলাম। ঠিক আছে, বাংলায় আমরা যাকে নিলাম বলি, গুগলে এটা হচ্ছে একটা অকশন বা নিলামের মতো। নিলামটা কেন? এখানে এই যে এখানে যে ইমেজটা আছে সেটা একটু যদি আপনারা দেখেন, এই ইমেজটা যদি একটু তাকান আর কি এটার দিকে, আহ, আমরা একটা কিওয়ার্ড লিখে হচ্ছে এখানে সার্চ করেছি। ঠিক আছে, তো সাপোজ ডিজিটাল মার্কেটিং কোর্স, এই কিওয়ার্ডটা লিখে হচ্ছে আমরা সার্চ করলাম। ডিজিটাল মার্কেটিং কোর্স সার্চ করার পর এখানে 4টা ওয়েবসাইট অ্যাড রান করতেছে। দেখতে পাচ্ছি যে গুগল আমাকে দেখাচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা ওয়েবসাইট হচ্ছে আমাকে শো করাচ্ছে। এখন আপনি একটা হিসাব চিন্তা করেন, ৩ নাম্বার পজিশনে, এই যে ৩ নাম্বার পজিশনে যে ওয়েবসাইটটা আছে এ হচ্ছে ইউডেমির ওয়েবসাইট। সো ইউডেমি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। টু মাচ পপুলার একটা ওয়েবসাইট যারা কোর্স সেল করে। আর হচ্ছে অনেক বেশি ট্রাফিক তাদের আছে এবং অনেক ইন্টারন্যাশনাল এবং নেটিভ অনেক ইউজাররাই হচ্ছে এখানে আমাদের কোর্স পারচেসের থেকে হচ্ছে যায় বা হচ্ছে কোর্স কেনে করে থাকে বা কুপন কোডের মাধ্যমে ফ্রিতে হয়তো বা করে। তো এখন কথা হচ্ছে যে ইউডেমি যেহেতু এত বড় একটা প্ল্যাটফর্ম, ইউডেমির কিন্তু টাকা পয়সার অভাব নাই, প্রচুর টাকা পয়সা। সো সে তার যেহেতু অনেক বেশি টাকা পয়সা, সে তো এখানে আহ, অনেক টাকা গুগলকে দিতে পারে অ্যাডের জন্য। এখন আসেন আমি একজন আসছে তাকে আগে একসেপ্ট করে নিই। এখন গুগল ইউডেমির কাছে যখন ইউডেমি যখন গুগলের কাছে অ্যাড দিতে আসলো, ইউডেমির অনেক টাকা। ইউডেমি বলতেছে যে আমি তোমারে আহ, প্রতি এই যে কিওয়ার্ডের জন্য যে আসছে একটা দেখাচ্ছে, তো ইডুমি ধরেন গুগলকে বলতেছে যে আমি ঠিক আছে প্রতি এই যে কিওয়ার্ড আছে পার কিওয়ার্ডের জন্য যে আজ আমার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবা, অ্যাডের মধ্যে দেখাবা, এবং এই কিওয়ার্ডের জন্য যদি কেউ আমার ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে আমি তোমাকে মানে গুগলকে $10 দিব। ইডুমি বলতেছে যে ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে যদি কেউ সার্চ করে এবং আমাকে হচ্ছে সার্চের মধ্যে দেখা একদম প্রথমে দেখাবা, আমরা কই দেখতেছি 3 নাম্বারে দেখতেছি ইউডেমিকে। ইউডেমি ধরেন গুগলকে এটা বলতে বোঝাতে যাচ্ছে যে ঠিক আছে আমি তোমার $10 করে দিব, তুমি এই কিওয়ার্ডের জন্য আমাকে 1 নাম্বারে দেখাবা। যেহেতু ইউডেমির টাকা আছে সে বলতেছে এই কথা। আচ্ছা, ইউডেমির যেমন টাকা আছে, getmatter.com এই ওয়েবসাইটেরও টাকা আছে। সে বলতেছে আমি তোমার $11 করে দিব, সরি $11 করে দিব, আমাকে ফার্স্টে দেখাও। আচ্ছা, অকশনের এই ডলারের হিসাবটা এই জন্য আনলাম যে যেহেতু নিলাম চলে, সো নিলামে ওয়াইজে টাকার পয়সার লেনদেনের একটা ব্যাপার এখানে চলে আসে। কিন্তু গুগল টাকার উপরে নির্ভরশীল না। যদিও গুগলকে টাকা দিতে হচ্ছে, আমরা অ্যাড রান করতেছি, অ্যাড রান করা মানেই গুগলকে পে করতেছি। গুগল টাকা নিয়ে হচ্ছে আমাদের অ্যাডটা দেখাচ্ছে, বাট গুগল শুধুমাত্র এই টাকার উপরেই হচ্ছে মানে ডিপেন্ড করে আমাদের অ্যাডগুলাকে 1 নাম্বার 2 নাম্বার পজিশন, এই যে পজিশন অ্যাডের জন্য যে পজিশন আসছে পজিশন হোল্ড করায় না। যদি করতো সেক্ষেত্রে এই যে বললাম যে এই বেটা যদি বলে যে $11 করে দিবে, ইডুমি দ্বারাই বলবো আমি $12 করে দিব, আমাকে 1 নাম্বারে হচ্ছে পজিশন দাও। তো গুগল যখন একটা অকশন নির্ধারণ করে যে একটা কিওয়ার্ডের জন্য আপনার অনেক টাকা আছে, ডাজন্ট ম্যাটার আপনার অনেক টাকা, বাট আপনার টাকা দিচ্ছেন অনেক বেশি, তাই বলে যে আপনাকে প্রথমেই দেখাইতে হবে এইটা তো আমি মানতে রাজি না, এটা আমি মানবো না। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলা, তো এইটা অ্যাকচুয়ালি গুগল যে আপনি বেশি টাকা নিয়ে আসছেন এখন আপনাকে দিতেই হবে, বা কেউ একজন কম টাকা নিয়ে আসছে তাই বলে তাকে হচ্ছে নিচে দিতে হবে পজিশন। কে উপরে যাবে 1 নাম্বার মানে এই 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশনে কে থাকবে কে থাকবে না, এটা গুগল টাকার পাশাপাশি আরও কিছু ইস্যুকে হচ্ছে ক্যাপচার করে, মেনটেন করে, দেখে তারপর গুগল ডিসিশন নেয় যে হ্যাঁ এই কিওয়ার্ডের জন্যে আমি আপনাকে কোন পজিশনে রাখবো। নট অনলি যে আপনি টাকা দিচ্ছেন এমনটা না। তো এখন কি তাহলে ব্যাপারগুলো আসে অকশনের মধ্যে? যে ব্যাপারগুলো আসে যে এখানে টাকার যে ব্যাপারটা যদি আসে যে আমাকে র‍্যাংক করার যে টাকার ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি আমাদের বিডিং।
আমরা বিট করছি যে আমি এত টাকা দিব, এত টাকা দিব, এত টাকা দিব। সো গুগল একটা ওয়েবসাইটকে অ্যাডের মধ্যে যখন অ্যাড র্যাঙ্ক দিতে যায়, এই অ্যাড র্যাঙ্কটা যখন দিতে যায় যে কাকে কোন পজিশনে অ্যাড র্যাঙ্ক দিবে, এইটা পজিশনে অ্যাড র্যাঙ্ক দেওয়ার আগে গুগল এই ২ টা জিনিসের উপর কভার করে যে আপনি কত পরিমাণ বা কেমন বিডিং আপনি করতে পারেন, কত টাকা দিতে পারেন, এবং শুধু টাকাটাই না, আপনার কোয়ালিটি স্কোর কেমন। এই কোয়ালিটি স্কোরটা অ্যাকচুয়ালি কী, কী ইস্যুতে আসে সেটা একটু পরে দেখতেছি যে কোয়ালিটি স্কোর অ্যাকচুয়ালি কী। তো কোয়ালিটি স্কোরটা এবং বিডিং ২ টা একসাথে মেইনটেইন করেই হচ্ছে আপনার এখানে হিসাবের মধ্যে হচ্ছে আপনাকে কাউন্ট করা হবে যে আপনার অ্যাড র্যাঙ্কটা কোথায় অ্যাকচুয়ালি হবে। আপনার অ্যাড র্যাঙ্কটা অ্যাকচুয়ালি কোথায় হবে। এখন বিডিংটা বুঝলাম যে আমি কত টাকা করে দিতে পারতেছি, সেটা হচ্ছে আমার বিডিং। আমি যত বেশি টাকা দিব আমার বিডিং তত বেশি হচ্ছে। এটা ক্লিয়ার। বাট কোয়ালিটি স্কোরটা অ্যাকচুয়ালি কি? কোয়ালিটি স্কোর হচ্ছে আ এইটা। দেখেন, এই যে আমার এখানে ওয়েবসাইটগুলাকে র‍্যাংক করতেছিল। আবার একটু এখানে ব্যাক করি। আবার আগের স্লাইডটাতে একটু ব্যাক করতে হবে। এই যে ওয়েবসাইটগুলো হচ্ছে এখানে র‍্যাংক করতেছে। তো আমরা যে একটা কিওয়ার্ড পারপাসে এই ওয়েবসাইটগুলোকে খুঁজে পাইলাম। তা ইউজার কি করবে? ইউজার তো হচ্ছে এই কিওয়ার্ড যে আপনার যেই ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশনের কিওয়ার্ড লিখেই সার্চ করছেন। সো গুগল আপনাকে রিলেভেন্স অ্যাডগুলাই দেখাইছে যে হ্যাঁ, যেহেতু তারা অ্যাড দিচ্ছে, তো আপনি তাদের ওয়েবসাইটের মধ্যে ঢোকার একটা চান্সেস থাকে। মনে করেন ঢুকলেন। বাট ঢুকে দেখতেছেন যে ওয়েবসাইটের মধ্যে আপনার যে ডেস্কটপ আর আপনার যে ডিভাইস, সেটা ফোন হোক বা ডেস্কটপ বা কম্পিউটার হোয়াটএভার যেটাই হোক না কেন, অ্যাডজাস্ট হচ্ছে না। বা টেক্সটের সাইজ অনেক বেশি ছোট, বা হচ্ছে আপনার ধরেন সাইট লোডিং স্পিড অনেক বেশি। আপনি ক্লিক করছেন অ্যাডের মধ্যেই, এখানে হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে ঢোকার জন্যে সাইট লোড হচ্ছে তো হচ্ছে ৫ সেকেন্ড, ১০ সেকেন্ড, ২০ সেকেন্ড চলে যাচ্ছে। সাইট লোডই হচ্ছে। এই যে একটা ইস্যু। এই সবগুলা ইস্যু মিলেই হচ্ছে আমাদের একটা কোয়ালিটি স্কোর মেজার হয়। তার মধ্যে যেই ব্যাপারগুলো আসে সেটা হচ্ছে অ্যাড রিলেভেন্সি। অ্যাড রিলেভেন্সি কোয়ালিটি স্কোরের মধ্যে কিভাবে ইফেক্ট দেয় বা অ্যাকচুয়ালি এটা কি? এটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে একটা অ্যাড রান করি, কিসের উপরে বেস করে অ্যাড রান করি? একটা কিওয়ার্ডের উপরে বেস করে। একটা কিওয়ার্ড বলতেছি আপাতত। তো ধরেন আপনি ৪-৫ টা কিওয়ার্ডও ধরতে পারেন। আমি একটা হিসাবে উদাহরণ দিচ্ছি। ধরেন আমরা একটা কিওয়ার্ডের উপরে বেস করে হচ্ছে একটা অ্যাড রান করি। এখন আপনি ধরেন গুগলে আসি, আবার এখানে একটু ধরেন সার্চ করি এখানে। যে আপনি সার্চ করছেন এরকম যে বাটা রানিং শু। হ্যাঁ? আপনি সার্চ করছেন বাটা রানিং শু। আপনার দরকার। এখন আপনার ইনটেন্ট কি? আপনার ইনটেন্ট বাটা রানিং শু দরকার। বাট আমি অ্যাড রান করে দিছি কিসের জন্যে? শুধুমাত্র রানিং শুর জন্যে। বুঝেন? আমি অ্যাড রান করছি একটা কিওয়ার্ড। কিওয়ার্ডটা হচ্ছে শুধু রানিং শু। এখন আমি যদি শুধুমাত্র রানিং শুজ জাস্ট এইটার জন্য যদি আমি অ্যাড রান করি, আমার আপনি হচ্ছে আমার ক্লায়েন্ট বা আপনি আমার কাস্টমার, আপনার ইনটেনশন হচ্ছে বাটা। এখন রানিং শু মধ্যে ধরেন আমার ওয়েবসাইটে এরকম অ্যাডের মধ্যে আসছে। সাপোজ এরকম অ্যাডের মধ্যে আসছে। আপনি এন্টার করলেন, এন্টার করে দেখলেন যে সেখানে হচ্ছে অ্যাপেক্সের রানিং শু। আপনার তো হচ্ছে কি বলে? বাটা দরকার ছিল। সো এড এর সাথে তো আপনার রিলেভেন্সি না। আপনি একজন আমার হচ্ছে ইউজার, বা আপনি আমার কাস্টমার। আপনি আমার যেহেতু আপনার কাছে আমি আমার প্রোডাক্ট সেল করব। সো আপনার যে ইনটেন্ট, সার্চের যে ইনটেন্টটার সাথে অ্যাডের রিলেভেন্সি থাকতে হবে যে আমি অ্যাড দিচ্ছি কিসের জন্যে, কিওয়ার্ড হচ্ছে কিসের জন্যে, ইউজারকে দেখাচ্ছি কিসের জন্যে। এইটার রিলেভেন্সি যদি গ্যাপিং হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোয়ালিটি স্কোরে এখানে একটা ফল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটু ভালো করে বুঝেন যে আমরা ধরেন এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করলাম। তো ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করার পর এখানে ধরেন আসছে এসইও কোর্স। আপনি তো শুধুই এসইও কোর্স চাচ্ছেন না। আপনি চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং কোর্স, যেখানে এসইওর পাশাপাশি অন্যান্য যে টপিক লাইক দ্যাট গুগল অ্যাডস, ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন, ইমেল মার্কেটিং, এই ধরনের ইস্যুগুলো হচ্ছে ইনক্লুড বা কভার করা থাকবে। বাট আপনি শুধু দেখছেন যে ডিজিটাল মার্কেটিং কোর্স সার্চ করার পর এসইও কোর্স। সো অ্যাড কিন্তু রিলেভেন্সি হইল না। যখন আপনি অ্যাডের সাথে রিলেভেন্সি হচ্ছে না যে আপনার ইউজার কি চাচ্ছে, আপনি কি প্রোভাইড করতেছেন এবং অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটের মধ্যে কি আছে। বা আপনি এখানে লিখেও দিছেন। মনে করেন ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করছি, আপনি লিখছেন ডিজিটাল মার্কেটিং কোর্স। আপনার ওয়েবসাইটে আমি এন্টার করলাম। এন্টার করে এখানে দেখতেছি, ওখানে আপনি দিয়ে রাখছেন হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্ট কোর্স।
অ্যাডের সাথে তো রিলেভেন্সি নাই। সো যেহেতু অ্যাডের সাথে রিলেভেন্সি নাই, সো ডেফিনেটলি ওই লোক আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা পারচেস করবে না। এটা হচ্ছে ইউজারের পারপাসে কিনবে না। বাট গুগল যখন চেক করতেছে যে আপনি কি দিচ্ছেন আর কি সেল করতেছেন, এটা যখন গুগল চেক করতেছে, তখন সে দেখতেছে আপনি দিয়ে রাখছেন হচ্ছে এখানে আপনার দরকার হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং কোর্স, বাট আমি ওয়েবসাইটের ভেতরে গুগল গিয়ে পাচ্ছে হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্ট কোর্স। সো অ্যাড তো রিলেভেন্সি না। যখন অ্যাড রিলেভেন্সি না, আমার হচ্ছে কোয়ালিটি স্কোরের মধ্যে প্রবলেম আসতে পারে। এরপর আসেন ল্যান্ডিং পেজ ট্রান্সপারেন্সি। ল্যান্ডিং পেজ ট্রান্সপারেন্সি মিনস এই যে একটা ওয়েবসাইটগুলো যেখানে আসতেছে আমাদের, ঠিক আছে? এই যে ওয়েবসাইটগুলো আসতেছে, তো এই প্রত্যেকটা ওয়েবসাইট তো কোনো না কোনো একটা পেজ আমাকে নিয়ে যাবে। সেটা কোনো একটা পোস্টের পেজ হতে পারে, কোনো একটা প্রোডাক্টের পেজ হতে পারে, বা ডিরেক্টলি ধরেন আপনাকে হোম পেজই নিয়ে যাচ্ছে। বাট এটা তো একটা ল্যান্ডিং পেজ। আমি যেই পেজেই যাই না কেন, এটা আমার জন্য একটা ল্যান্ডিং পেজ। সো এই ল্যান্ডিং পেজের ট্রান্সপারেন্সি ঠিকঠাক আছে কিনা। এখন ট্রান্সপারেন্সির মধ্যে অনেকগুলো ইস্যু কাভার করে, যেমন ধরেন আমি আমার একদম মেইন ওয়েবসাইটটাতে একটু আমরা ভিজিট আচ্ছা, একটু খেয়াল করেন যে এই যে উপরে যে মেনু বারটা আছে, তো আমি নর্মালি ওয়েবসাইটে ভিজিট করার পর হচ্ছে উপরে মেনু বারটা দেখতে পাচ্ছি। আমাদের মেনু বারটা কেন দরকার? মেনু বারটা হচ্ছে এই জন্য দরকার যে ইউজার তার পছন্দ মতো জায়গাতে যেন খুব ইজিলি যাইতে পারে এবং বুঝতে পারে সে কোথায় যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেনু বার থাকাটার অর্থ দাঁড়ায়, যদি আমাদের ইউজারের কথা চিন্তা করি। এখন মনে করেন আমি একজন ইউজার এখানে আসছি, এসে হচ্ছে উপরে মেনু বার এখানে আছে, এখানে কনটেন্ট আছে খুবই ভালো। বাট আমি যখন এখান থেকে এই কনটেন্টগুলো মনে হচ্ছে যে ঠিক আছে, দেখি নিচে আরো কি কনটেন্ট আছে দেখতে চাচ্ছি। তো দেখার জন্য আমি স্ক্রল করলাম। উপর থেকে কিন্তু দেখেন মেনু বারটা চলে গেছে। আমার যে মেনু বারটা ছিল, আমি যখনই স্ক্রল করলাম মেনু বারটা নাই। এখন মনে করেন আপনার ইউজার আপনার এই ল্যান্ডিং পেজ, যারা এটা সিঙ্গেল পেজই সাপোজ, তো এই ল্যান্ডিং পেজে আসছে, এসে এরকম স্ক্রল করতে করতে নিচে চলে আসছে। এখন ইউজারের কথা চিন্তা করেন, বা আপনি নিজেকে ওইখানে বসান অ্যাজ এ ইউজার হিসাবে, যে আপনি যদি আমার এই ওয়েবসাইটটাতে আসেন এবং এখানে অনেক বড় একটা পেজের মধ্যে আপনি স্ক্রল করতে করতে নিচে আসেন, মনে করেন হঠাৎ করে আপনার মনে হইলো যে আচ্ছা এই ওয়েবসাইটে দেখে তো আর কোন কোন পোর্শন আছে, বা কোন কোন পার্টিশন করা আছে, বা আর কোন কোন সেক্টর আছে যেখানে আমি গিয়ে দেখতে পারি আর কি কি ইনফরমেশন। এখন আপনাকে কি করতে হবে? আপনাদের এখানে নোটিফিকেশন, আপনাদের এখানে মেনু বার নাই। আপনাকে যেটা করতে হবে সেটা স্ক্রলিং করে এমনি উপরে যাইতে হবে, তারপর মেনু বার পাবেন। এখন এই কাজটা কতজন ইউজার করবে, এটা হচ্ছে আমার কথা। কিন্তু কাহিনীটা যদি এরকম ঘটতো যে দেখেন, আবার একটু খেয়াল করেন, মেনু বার আমার আছে, স্ক্রল করলাম মেনু বার চলে গেল, একদম নিচের দিকে চলে আসছি মেনু বার চলে গেল। বাট এখন মনে হচ্ছে আমি উপর থেকে মেনু বারটা দেখবো, বা হচ্ছে আমি অন্য একটা সেক্টরে যেতে চাচ্ছি। হালকা একটু স্ক্রল করলেই মেনু বারটা আবার চলে আসছে অটোমেটিক। তাহলে আমাকে কিন্তু ইউজার পুরোটা স্ক্রল এভাবে করে কিন্তু একদম একদম উপরে আবার যেতে হয় নাই। জাস্ট নর্মালি আসছে, নাই মেনু বার চলে গেল, উপরের দিকে হালকা একটু স্ক্রল করলেই মেনু বার চলে আসছে আবার। তো ইউজার খুব ইজিলি হচ্ছে সে তার ওই যেখানে যেতে চাওয়ার কথা, বা অন্যান্য যদি পার্টি যেতে চায় বা সেক্টর সেগমেন্টগুলোতে যেতে চায়, সে যেতে পারতেছে। তো এই যে মেনু বারটা চলে যাচ্ছে এবং আসতেছে, এটা অন কাইন্ড অফ ট্রান্সপারেন্সির মধ্যে পড়ে একটা ল্যান্ডিং পেজের। এবং এই যে চলে যাচ্ছে বা এবং আসতেছে, এটাকে বলা হয় হচ্ছে স্টিকি মেনু। এই যে মেনু বারটা যাচ্ছে বা এবং উপর দিকে হালকা স্ক্রল করে আসতেছে, এরকম সেক্টরটাকে বলা হয় স্টিকি মেনু। তো এটা একটা ইস্যু। সেকেন্ড হচ্ছে ট্রান্সপারেন্সির মধ্যে যেটা আসে, লাইক দ্যাট মনে করেন যে আমরা একটা কোনো একটা কনটেন্টের মধ্যে যাই। সো এই যে কনটেন্টের মধ্যে আসলাম, কনটেন্টের মধ্যে এই যে কনটেন্টগুলো আছে, এর দেখা যায় অনেক কনটেন্টের ইস্যুটা আসে কি, যে অনেক ওয়েবসাইটের মধ্যে যেমন বামের দিকে, বামে ডাইনে অনেক স্লাইড বার থাকে, বা হচ্ছে অনেক স্লাইডার থাকে, বা সাইড বার থাকে। উপরের দিকে স্লাইডার থাকতে পারে, বাম ডানে হচ্ছে সাইড বারে অনেক কিছু থাকতে পারে, অ্যাডভার্টাইজ থাকে অনেক বেশি। অ্যাকচুয়ালি আপনার কনটেন্ট কোনটা আর অ্যাড কোনটা, এটা বোঝাটা অনেক বেশি টাফ হয়ে যায়। যে অ্যাকচুয়ালি আমার আ এই ওয়েবসাইটের মধ্যে যে আমি যে ল্যান্ডিং পেজে আসলাম, এই ল্যান্ডিং পেজের মধ্যে আমার অ্যাকচুয়াল কনটেন্ট কোনটা, আর আমার সাইড বারে যে অ্যাড চলতেছে অ্যাকচুয়ালি অ্যাড কোনটা। এই ২ টার মধ্যে আমাদের একটা গ্যাপ বা কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। যেমন এরকম আবার অনেক ওয়েবসাইট এরকম হয়, দেখবেন যে ওয়েবসাইটে গেছেন কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করতে, বাট সফটওয়্যারের যে ফাইলটা, যেটা ডাউনলোড করার যে ফাইল, এইটাও ডাউনলোড লেখা আছে, আবার অ্যাডের মতো কোনো একটা অ্যাড চলে আসছে যেখানে অ্যাডের মধ্যে লেখা আছে ডাউনলোড। এখন আপনার যে সফটওয়্যার যেটা ডাউনলোড করতে চাচ্ছেন, ওই সফটওয়্যার ডাউনলোড আসলে কোন বাটন সেটা আপনি খুঁজে পাচ্ছেন না। আপনি ক্লিয়ার না।
এই যে তাহলে কি হলো, আমার ল্যান্ডিং পেজ ট্রান্সপারেন্সি ঠিক নাই, আমি ইউজারকে আমি আমার অ্যাকুরেসি জায়গার মতো ওকে হচ্ছে পৌঁছতে পারি না বা ইনফরমেশন দিতে পারি নাই। সো ইউজার যেটা হ্যারেস হচ্ছে এখানে, বিরক্ত হয়ে যাবে যে এখানে একটা ডাউনলোডের বাটন, নিচে আরেকটা ডাউনলোডের বাটন। এখন ভালো কথা, যে সফটওয়্যারটা ডাউনলোড করতে আসছে এইটার ডাউনলোড বাটন কোনটা, আর নিচে তার একটা অ্যাড চলছে অ্যাডের কোনটা, কারণ কোনটা অ্যাড কোনটা এটা নয় আপনি ডিজিটাল মার্কেটার এসইও এক্সপার্টস দ্যাটস আপনি জানেন যে হ্যাঁ এটা হচ্ছে আমার একটা অ্যাড বা এটা হচ্ছে আমার হচ্ছে অন্য কোনো ইস্যু, যেমন এটা আমার অ্যাড, ধরেন সাপোজ এটা আমার অ্যাড চলতেছে এখানে, বাট এই অ্যাডটা যদি উপরে দিকে কোনো একটা বাটনের নিচে থাকতো, এখানেও লেখা আছে জয়েন নাও, ধর আমি এখানেও কোনো একটা বিজ্ঞপ্তি দিচ্ছি এবং বিজ্ঞপ্তির এখানে দিয়ে দিলাম হচ্ছে জয়েন নাও। এখন ইউজার তো কনফিউশন পড়ে গেল, আসলে এখন জয়েন নাও বাটন অ্যাকচুয়ালি কোনটা, অনেক অ্যাড এরকম ভাবে আসে। তো এগুলো হচ্ছে আমার কি বলে ট্রান্সপারেন্সির মধ্যে অনেক বেশি সমস্যা হয়। তো এইটা একটা ইস্যু, যেটা হচ্ছে আপনি যখন আমাদের একটা ল্যান্ডিং পেজ খুব বেশি কমপ্লেক্স হয়ে যায়, তখন হচ্ছে এই কোয়ালিটি স্কোরের মধ্যে হচ্ছে আমাদের একটা ইম্প্যাক্ট দেয়। ইজ অফ নেভিগেশন, ইজ অফ নেভিগেশনটা হচ্ছে ইউজার আপনার ওয়েবসাইটের সাথে কতটা বেটার ওয়েতে ইন্টারাক্ট করতে পারতেছে। ঠিক আছে, এটা একটু ক্লিয়ার হবেন যদি ইনক্রিজিং অনসাইট টাইম বলেন, বুঝেন। ইনক্রিজিং অনসাইট টাইম যেটা, এটা হচ্ছে যে আমাদের আমাদের একজন ভিজিটর আমার ওয়েবসাইটটাকে খুঁজে পাইলো লাইক দ্যাট, এভাবে একটা কিওয়ার্ড পারপাসে অ্যাডের মধ্যে খুঁজে পাইলো, খুঁজে পাওয়ার পর সে আমার ওয়েবসাইটে আসছে, আসার পর সে কতটা সময় ধরে হচ্ছে আমার ওয়েবসাইটে পার করলো। এখন এটা ডেফিনেটলি স্বাভাবিক, আপনি যখন আমার ওয়েবসাইটে বেটার কন্টেন্ট পাবেন তখনই কিন্তু শুধুমাত্র আপনি আমার ওয়েবসাইটে বসবেন, এছাড়া আপনি আমার ওয়েবসাইটে এক্সিট হবেন, এটা ডেফিনেটলি শিওর। এখন আপনি যখন আমার ওয়েবসাইটে এসে অনেকটা একটা সময় বা লম্বা একটা সময় হচ্ছে আপনি একটা টাইম স্পেন্ড করলেন, সো ডেফিনেটলি আমার সাইটের জন্য ভালো, এবং গুগলের কাছেও আমার সাইটটা অনেক ভালো হচ্ছে কজ অফ ইউজার এসে এখানে অনেক লম্বা একটা সময় জুড়ে থাকতেছে। সো ওয়েবসাইট ভালো না হইলে তো সেখানে লম্বা একটা সময় জুড়ে কোনো একটা ইউজার এসে থাকবে, এটা তো হতেই পারে না। সো ইনক্রিজিং সেটা যে আপনার ওয়েবসাইটে এসে বা আপনার ল্যান্ডিং পেজে এসে একজন ইউজার কতটা লম্বা সময় থাকতেছে বা কতটা বেশি সময় জুড়ে টাইম স্পেন্ড করতেছে আপনার ওয়েবসাইটের মধ্যে, এইটা হচ্ছে একটু মেক শিওর করা, এবং এটাকে চেষ্টা রাখা উচিত যে আমরা যেন আমাদের ওয়েবসাইটের অনসাইট টাইমটাকে ইউজ করতে পারি। এখন আপনার সাইটে যত লম্বা সময় ধরে থাকবে, এটা যেমন সেকেন্ড ওয়াইজে গেল, ৩ সেকেন্ড থাকতেছে, ১ সেকেন্ড থাকতেছে, ৫ সেকেন্ড থাকতেছে, ৩ মিনিট থাকতেছে, এটা কাউন্ট হচ্ছে। ইউজ অফ নেভিগেশন হচ্ছে এরকম অন কাইন্ড অফ নিউমেরিক্যাল, যে আপনার ওয়েবসাইটে এসে অ্যাকচুয়ালি কতটা সময় ধরে কি করতেছে, লাইক দ্যাট। আমি আপনার এই ওয়েবসাইটের মধ্যে হচ্ছে এন্ট্রি নিলাম, এই কন্টেন্টে এন্ট্রি নিলাম, এই হচ্ছে কন্টেন্টটা একদম স্টার্টে আসলাম এখানে। তো কন্টেন্টের স্টার্টে এসে এখানে হচ্ছে আমি বসে আছি, কত সময় ধরে বসে আছি, আমি এই জায়গাতেই আর কোনো স্ক্রলিং করলাম না, এইভাবে বসে আছি ৩ মিনিট, ৪ মিনিট, ৫ মিনিট বসে আছি। বাট আমি আবার কি করতেছি, স্ক্রল করলাম। এই যে স্ক্রলিং করতেছি আমি, এই স্ক্রলিংটাও পর্যন্ত গুগল কাউন্ট করে। কাজ অফ কারণ হচ্ছে যে আমরা একটা ল্যান্ডিং পেজে যখন আসি, একটা সেশন কমপ্লিট করতে হয়। একটা ওয়েবসাইটকে বেটার ওয়েতে বা র্যাঙ্কের জন্য গুগল অ্যানালাইটিক্স থেকে একটা সেশন কমপ্লিট করে। সো একটা সেশন তখনই কমপ্লিট হয় যখন হচ্ছে একজন ইউজার মোটামুটি অনেকটা লম্বা সময় জুড়ে একটা ওয়েবসাইটে থাকে এবং মোটামুটি পুরো কন্টেন্টটাই স্ক্রলিং করে, মানে জাস্ট এমন, আবার স্ক্রলিং বলতে এমন না যে এখানে টিপ দিয়ে ধরলাম, টান দিয়ে এই জিনিসে চলে আসলাম আর যাবুর চলে গেলাম, এমনটা না। জাস্ট আমি কন্টেন্ট একটা পড়ার সুবিধার্থে যেভাবে মানুষ রিল্যাক্স একটা কন্টেন্ট পড়তেছে, পড়ে আস্তে আস্তে আসতেছে এরকম, রাইট দ্যাট, হ্যাঁ। তো এই একটা সেশন কমপ্লিট করে যখন, এইটাও অ্যাডের জন্য চলে আসে, যেটা ইজ অফ নেভিগেশনের মধ্যে হচ্ছে পড়ে। তো এই যে 4টা ইস্যু, অ্যাড রিলেভেন্সি, ল্যান্ডিং পেজ ট্রান্সপারেন্সি, ইউজ অফ নেভিগেশন আর হচ্ছে ইনক্রিজিং অনসাইট, এই 4টাকে কম্বাইন করেই হচ্ছে গুগল একটা ল্যান্ডিং পেজের বা একটা ওয়েবসাইটের বা যেটার মধ্যে আপনি ইউজার অ্যাডভার্টাইজারের মাধ্যমে পাঠাতে চাচ্ছেন ওই পেজের কোয়ালিটি স্কোর ডিফাইন করে। এই কোয়ালিটি স্কোর এবং বিডিং দুইটাকে কম্বাইন্ড করেই হচ্ছে গুগল ডিসিশন নেয় যে আপনি যে কিওয়ার্ডটার জন্য অ্যাড রান করতে যাচ্ছেন সেই কিওয়ার্ডটার জন্য আপনার অ্যাড র্যাঙ্ক কোথায় হবে। অ্যাড র্যাঙ্ক কোথায় হবে মানে এই কিওয়ার্ডের বেসিসে ফার্স্ট পেজের ১ নাম্বার পজিশনে হবে না ২ নাম্বার পজিশন হবে না ৩ নাম্বার পজিশন হবে না ৪ নাম্বার পজিশন হবে, নাকি এই কিওয়ার্ডের জন্য আপনার অ্যাড সেকেন্ড পেজের ফার্স্ট পজিশনে হবে বা লাস্টে হবে। এতটুকু ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে? এতটুকু ক্লিয়ার আপনাদের? এনি কোয়েশ্চেনস? জি ভাই, খুব সুন্দরভাবে বুঝতে পারছি। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন বলেন।
Uh, increasing on-site on ইনক্রিজিং অনসেটটা বুঝেন নাই? ব্যাপারটা কেমন? আমি কথা কেটে ধরেন আমি হচ্ছে আপনার অ্যাড দেখছি। অ্যাড দেখে আমি আ আমি আপনার অ্যাড দেখলাম। অ্যাডটা হচ্ছে এভাবে আসছে আমার সামনে প্রেজেন্ট হইছে। সো প্রেজেন্ট হওয়ার পর আমি লিংকে ক্লিক করলাম। ক্লিক করে কি করলাম? আমি হচ্ছে আমার আপনার এটা ধরুন আপনি অ্যাড দিছিলেন সেই অ্যাডের পেজে চলে আসছি। এইখানে এসে আমি কতক্ষণ থাকতেছি? ২ সেকেন্ড, ৩ সেকেন্ড, ৫ সেকেন্ড, ১০ মিনিট, ১ ঘন্টা, ২ ঘন্টা। আমি কতটা সময় ধরে থাকতেছি? এটা হচ্ছে ইনক্রিজিং অন-সাইট টাইম। অন-সাইট টাইম বলতে আপনার সাইটের মধ্যে এসে একজন ইউজার অ্যাডের মধ্যে ক্লিক করে আপনার সাইটে এসে কতক্ষণ সময় স্পেন্ড করতেছে, সেটা হচ্ছে ইনক্রিজিং অন-সাইট টাইম। এখন এটা হচ্ছে এটা দরকারটা কেন? কোয়ালিটির জন্য। দরকার হচ্ছে এইজন্যে যে স্বাভাবিক এইটাই যে আমি আপনার এই কনটেন্টের মধ্যে যদি বেটার কিছু থাকে ডেফিনেটলি সেটা আমি বসে, বসে পড়বো। আর আমি যদি বসে, বসে পড়তেই হয় আমাকে তাইলে আমি নির্দিষ্ট পরিমাণ লাইক দ্যাট ধরেন আপনার এই পুরো কনটেন্টটা পড়তে ৩ মিনিট সময় লাগবে। সো আমি কিন্তু ৩ মিনিট সময় আপনার ওয়েবসাইটের মধ্যে থাকবো এবং থেকে কনটেন্ট আমি পড়বো। বাট আপনার কাছে যদি কনটেন্ট আমার কাছে বেটার মনে না হয় বা কনটেন্ট আমি যদি দেখে মনে হয় যে না এখানে আমার যে ইনফরমেশন চাচ্ছি সেটা অ্যাকচুয়ালি এখানে নাই। আমি এখান থেকে এক্সিট করে চলে যাবো। সো আমার অন-সাইট টাইমটা কিন্তু কভার হচ্ছে না। তো ইনক্রিজিং অনসাইট টাইম বলতে এটা মিন করে যে কতটা সময় জুড়ে আমার এই ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে থাকতেছে। এখন একজন ইউজার যতটা বেশি সময় জুড়ে আমার ওয়েবসাইটে থাকবে, আমার কোয়ালিটি স্কোরের জন্য ততটাই বেশি ভালো হবে। কজ অফ আমার তো ইনক্রিজিং অনসাইট টাইম অনেক বেশি বেটার হচ্ছে। অনেকটা সময় জুড়ে আমার এখানে থাকতেছে। ডেফিনিটলি আমার এখানে ওয়েবসাইটের কনটেন্ট বেটার বা আমার প্রোডাক্ট বেটার। সো কোয়ালিটি স্কোরের গেইনের দিক থেকে আমার কাছে হেল্প করতেছে ইনক্রিজিং অনসাইট টাইম। সাবিতা আপু বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা। তো ইটস মোর লাইক ডিউরেশন অ্যাকচুয়ালি, হ্যাঁ। কতক্ষণ ইউজার থাকছে। রাইট, রাইট ডিউরেশন অন কাইন্ড অফ। এখন এই যে কোয়ালিটি স্কোর আর হচ্ছে আমাদের বিডিং, ধরুন বিডিং বলতে আমি কত টাকা স্পেন্ড করতে পারি, ২ টাকে কম্বাইন করে অ্যাড র‍্যাংক করে। এই ২ টাকে কম্বাইন করার মধ্যে একটা সূত্র আছে বা গুগল কিছু নিয়ম ফলো করে যেগুলোর মাধ্যমে হচ্ছে করে। যেমন আপনি তো বলেই দিলাম যে আপনার অনেক টাকা আছে। এখন কেউ আপনি বলতেছেন যে আপনার হচ্ছে $10 দিবেন এই একটা কিওয়ার্ডের জন্য র‍্যাংক করতে গিয়ে। এখন আমিও ওই প্রোডাক্ট নিয়ে সেল করি বাট আমার $10 দেওয়ার সামর্থ্য নাই। আমি বললাম যে $2 দিব। আমি বললাম $2 দিব বাট আপনি বলছেন $10 দিবেন গুগলকে। তাই বলে কি আপনি গুগল আপনাকে ১ নাম্বার পজিশনে দিবে? বা আমি যদি $2ই খরচ করি, আমি যদি বলি গুগলকে $2 দিব, গুগল কি আমার কাছে $2ই নিবে কিনা? এটা একটা হিসাব। এইটা হিসাবটা হয় হচ্ছে এইখানে একটু দেখেন। এখানে দেখেন মোটামুটি আমাদের ৪ টা অ্যাডভার্টাইজার আছে। যারা হচ্ছে একটা যেকোনো একটা প্রোডাক্ট নিয়ে র‍্যাংক করতে চাচ্ছে। অ্যাডভার্টাইজ দিবে। ১ নাম্বার যে অ্যাডভার্টাইজারটা আছে সে বলতেছে আমি গুগলকে বলতেছি আমি মেক্সিমাম বিড মানে মেক্সিমাম তোমাকে আমি $2 দিতে পারবো অ্যাডের জন্যে। সেকেন্ড অ্যাডভার্টাইজার বলছে আমি $৪ দিব। ৩ নাম্বার অ্যাডভার্টাইজার বলতেছে যে আমি আপনাকে $৬ দিতে রাজি। আর ৪ নাম্বার অ্যাডভার্টাইজার বলছে আমি আপনাকে $৮ দিব। কিন্তু এখন গুগলের কাছে তো ৪ নাম্বার ব্যক্তি তাহলে হচ্ছে $৮ দিচ্ছে। হিসাব করলে হচ্ছে তাকে হচ্ছে ১ নাম্বার দেওয়ার কজ অফ গুগল তার কাছ থেকে বেশি টাকা পাচ্ছে। বাট ব্যাপারটা কিন্তু এমন যাচ্ছে না। এখন আসেন, গুগল যেটা করে অ্যাড র‍্যাংক দেওয়ার জন্যে এই মেক্সিমাম যে বিড আপনি দিতে রাজি আছেন, গুগলকে যে পরিমাণ টাকাটা আপনি দিতে চাচ্ছেন, এইটা এবং এই যে কোয়ালিটি স্কোর আমরা ডিফাইন করলাম, এই প্রত্যেকটা ৪ টা ইস্যু যে আপনার কনটেন্টের মধ্যে কি, কি যেগুলো আছে, এগুলোকে গুগল দেখে। দেখে আপনার ওয়েবসাইটের কোয়ালিটি স্কোর ডিফাইন করে। ধরে এবং সেটা গুগলই করে। সো কোয়ালিটি স্কোরটা হচ্ছে 10 এর মধ্যে করা হয়। তো ধরে নেন যে ১ নাম্বার যে অ্যাডভার্টাইজার সে $2 দিবে এবং তার কোয়ালিটি স্কোরটা অনেক বেটার। একদম 10 on 10। দ্বিতীয় নাম্বারে হচ্ছে $৪ দিতে রাজি বাট তার কোয়ালিটি স্কোর হচ্ছে ওয়েবসাইটে সবকিছু ইনক্রিজিং অনসার টাইম, ল্যান্ডিং পেজ, অ্যাড রিলেভেন্সি, ইউজ অফ নেভিগেশন সবকিছু মিক্স করে সে হচ্ছে ৪ পাচ্ছে। আর ৩ নাম্বারে হচ্ছে $৬ দিতে রাজি, তার কোয়ালিটি স্কোর ২। ৪ নাম্বার হচ্ছে $৮ দিবে বাট তার কোয়ালিটি স্কোর 1। এখন গুগল যেটা করে সেটা হচ্ছে যে তার যে টাকাটা দিতে চাচ্ছে, মেক্সিমাম বিড যেটা করতে চাচ্ছে যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টের সাথে তার যে কোয়ালিটি স্কোরটা আসছে সেটাকে হচ্ছে মাল্টিপ্লাই করে দিচ্ছে। মাল্টিপ্লাই করে হচ্ছে একটা নাম্বার দিচ্ছে, অ্যাড র‍্যাংক নাম্বার। যার নাম্বার যত বেশি হবে তাকেই হচ্ছে পজিশন দেওয়া হবে। ঠিক আছে? তো এখন দেখেন কোয়ালিটি স্কোরের দিকে।
দেখা যাচ্ছে যে হিসাব করে এই ব্যক্তি $2 ইনভেস্ট করে তার কোয়ালিটি স্কোরটা বেটার থাকার কারণে 1 নাম্বার পজিশন হোল্ড করতেছে, যেখানে হচ্ছে আপনার $4 খরচ করে নিয়ে এসে সে 2 নাম্বার পজিশন, আর এদিকে $6 নিয়ে এসে হচ্ছে সে 3 নাম্বার পজিশন হোল্ড করতেছে। যে $8 নিয়ে এসে তার তো পজিশনই নাই। এটা হচ্ছে পজিশন কোথায় যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনি যে $2 দিলেন, গুগল কি আপনার কাছ থেকে $2ই নিবে কিনা? যেহেতু আপনি 1 নাম্বার পজিশনে আসছেন, এখন আপনার প্রাইজিংটা কেমন হবে? দেখেন এখানে প্রাইজিং এর জন্য আমি একটা বলে রাখছি এখানে যে ইউর প্রাইজিং অ্যাড র্যাঙ্ক অফ ইউর অফ পারসন বিলো ইউ। অ্যাড র্যাঙ্ক বলতে যে এটা হচ্ছে আমার অ্যাড র্যাঙ্ক, এই যে অ্যাড র্যাঙ্কটা কত নাম্বার পাইলাম, যে আমি প্রথম অ্যাডভার্টাইজার হচ্ছে $2 দিবে বা তার কোয়ালিটি স্কোর হচ্ছে 2। তো ধরুন প্রথম অ্যাডভার্টাইজার হচ্ছে আমি, প্রথম অ্যাডভার্টাইজার আমি, যে আমি $2 দিতে চাচ্ছি সর্বোচ্চ, বাট আমার কোয়ালিটি স্কোর বেটার। আমার তো নাম্বার হয়ে গেল হচ্ছে অ্যাড র্যাঙ্কের মধ্যে আমি নাম্বার পেলাম 20, কজ অফ দুটা মাল্টিপ্লাই করে 10 দুগুণা 20 হইলো আমার। এখন বলতেছে আমি আমার কাছ থেকে কত নিবে, আমি যদি $2 দিব, অ্যাকচুয়ালি গুলো আমার কাছ থেকে $2ই কেটে নিবে কিনা, এটা ডিফাইন করার জন্য হচ্ছে আমাদের যে ফর্মুলাটা, সেটা হচ্ছে আমার নিচের যে পজিশনে আছে কে 16, ওর যে নাম্বারটা অ্যাড র্যাঙ্ক, সেই নাম্বারটাকে হচ্ছে আমার যে কোয়ালিটি স্কোর, আমার কোয়ালিটি স্কোর কত, আমার কোয়ালিটি স্কোর হচ্ছে 10, এটা দিয়ে হচ্ছে ডিভাইডেড করে দিতে হবে। দ্যাট মিনস আমার 16/10, এটা হচ্ছে আমাদের কত অ্যাকচুয়ালি প্রাইস যাবে সেটাকে হচ্ছে ডিফাইন করার জন্য। আবার একটু দেখেন এই পাশটাতে, যে আমার নিচের অ্যাড র্যাঙ্ক আর 2 নাম্বার অ্যাড, তার অ্যাড র্যাঙ্ক কত 16কে আমার যে কোয়ালিটি স্কোর আছে এই কোয়ালিটি স্কোর দ্বারা ডিভাইডেড করে দিলে যে অ্যান্সারটা আসবে, ভাগ করলে যে অ্যান্সারটা আসবে, এইটার সাথে হচ্ছে আমাদের এখানে আসে কত 1.60 এরকম আসে মেবি, তাই না? 1.60 আসে আই থিঙ্ক সো, এটাতে ভাগ করলে তো 1.60, এবং এর সাথে হচ্ছে একদম ম্যান্ডেটরি অ্যাড করতেই হবে, সেটা হচ্ছে 0.01। এটা হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে। তাহলে আমাদের টোটাল রেজাল্ট কত আসলো, কত টাকা আসলো, বা ডলার হিসেবে কত আসছে, আমার টোটাল ডলার আসছে হচ্ছে এত ডলার। দ্যাট মিনস আমি গুগলকে দিতে রাজি ছিলাম কিন্তু $2, কিন্তু গুগল কিন্তু আমার কাছে $2 নিতেছে না, গুগল আমার কাছ থেকে নিতেছে $1.61। বাকি প্রায় 39 সেন্ট আমার জন্য হচ্ছে আরো সেভিং যাচ্ছে। কেন যাচ্ছে? কজ অফ আমার অ্যাড কোয়ালিটি স্কোরটা অনেক বেশি ভালো। এবং সেভাবে যদি প্রত্যেকটার হিসাব আপনারা করেন, এসে দেখবেন যে এই 8 নাম্বারে যে আছে তার খরচ $8 দিতে গেলেও তার খরচ আরো বেশি হবে, সে অ্যাডই রান করতে পারবে না, কজ অফ তার কোয়ালিটি স্কোর ভালো না। সো গুগল টাকা দিয়েই শুধুমাত্র যে মেজার করবে, আপনি অনেক বেশি টাকা দিচ্ছেন দ্যাটস আপনাকে র্যাঙ্ক করে দিবে, ব্যাপারটা মোটেও এমন না। আপনাকে কোয়ালিটি স্কোর মেনশিওর করতে হবে, এবং তখনই গুগল ডিসিশন নেবে যে আপনাকে একটা কিওয়ার্ড পারপাসে অ্যাকচুয়ালি গুগল এভাবে কোথায় র্যাঙ্ক দিবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গুগলের অকশন। এনি কোয়েশ্চেন্স? এই হচ্ছে মোটামুটি আপাততর মতো হচ্ছে ইস্যু। এরপরে আরো 2টা স্লাইড আছে, 2টা স্লাইড আমরা একটু পরে দেখবো, কারণ এই 2টা বা 3টা টপিক নিয়ে কথা বলবো একটু পরে, কারণ এখন যে অ্যাডটা আমরা রান করবো এটার জন্য আমাদের লাগবে। তো গত ক্লাসে যেটা আমাদের ছিল সেটা হচ্ছে সার্চ ক্যাম্পেইন ছিল। তো সার্চ ক্যাম্পেইনের পরে আজকে দেখবো হচ্ছে আমরা ডিসপ্লে ক্যাম্পেইন। আচ্ছা, ডিসপ্লে ক্যাম্পেইনগুলো কি কি একটু দেখাই আপনাদের। গুগল অ্যাডে যাই, আমরা এখানে নতুন একটা ক্যাম্পেইন অ্যাড যদি রান করতে যাই, সো ক্যাম্পেইন অ্যাড রান করব, করার পর আমরা নিউ ক্যাম্পেইন আসলাম। সো ক্যাম্পেইন যখন রান করতে যাচ্ছি, সো আমাদের তো অনেক টাইপসের ক্যাম্পেইন আমরা রান করতে পারতেছি। এখন আমাদের ইন্টেনশন বা গোল কি, বা আমরা কি চাই, যদিও আমি সার্চ ক্যাম্পেইনে মনে হয় এই কথাগুলো বলছিলাম, আরেকবার বলি যে অ্যাকচুয়ালি আমাদের গোল কি থাকতে পারে। গোল থাকতে পারে আপনার প্রোডাক্ট সেল করা, ডিরেক্টলি সেল হবে, ঠিক আছে? ট্রাফিক কয়জন আসলো ডাজেন্ট, বাট একজন ট্রাফিকও যদি আসে, ওই একজন যেন আপনার কাছ থেকে কিনে নিয়ে যায় প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার গোল। আরেকটা হচ্ছে আমার সেলিং না, আমি শুধুমাত্র আমার ওয়েবসাইটের মধ্যে অ্যাড দেখিয়ে আমার ওয়েবসাইটের মধ্যে ইউজারদেরকে নিয়ে আসতে চাচ্ছি, জাস্ট নিয়ে আসতে চাচ্ছি, ট্রাফিক গেইন করতে চাচ্ছি, এটা একটা গোল। সেকেন্ড হচ্ছে আমি শুধু লিড চাই। লিড বলতে যে আমি হচ্ছে মানুষের নাম্বার, ফোন নাম্বার, ইমেইল, নেম, অ্যাড্রেসেস এগুলো হচ্ছে কালেকশনে রাখবো। কেন? নেক্সট টাইম যেন তাদেরকে আমি ফোন নাম্বারে এসএমএস পাঠিয়ে হচ্ছে আমার মার্কেটিং, বা ইমেলে তাদেরকে হচ্ছে ইমেল করে আমার মার্কেটিংটা কমপ্লিট করতে পারি উইদাউট অ্যাডস। এটার জন্য আমার লিড কালেকশন করতে হতে পারে গুগল থেকে, ইউজার থ্রোতে এটা করতে পারি। আপনি যদি প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ডের কনসিডারেশন ইনক্রিজ করতে চান, আপনার একটা প্রোডাক্ট আসছে, জাস্ট প্রোডাক্টটা দেখাতে চাচ্ছেন পিপল, দেখো আমার একটা প্রোডাক্ট আসছে, নতুন নতুন এই প্যাকেটে আসছে, এইভাবে আসছে, নতুন এটার সাথে এই জিনিসগুলো অ্যাটাচ হয়েছে। আমরা
ক্যাম্পেইন বা প্রোডাক্ট আর ব্র্যান্ড কনসিডারেশন ইউজ করতে পারি। দেন হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে হচ্ছে যে আপনার এখানে পিপল আসবে না, আপনার ওয়েবসাইটে যে আসবে এমনটা না, বাট তারা দেখতেছে আপনার। যেমন আমরা বিল বোর্ডের কথা যদি বলি, বাংলাদেশে বলে বা লোকালি বাইরে যারা আছেন, যে আমাদের যে ডিজিটাল বিল বোর্ড বা যেটাই হোক, যে ব্যানারগুলো বাইরে থাকে। ধরুন একটা কোম্পানির বিল বোর্ড দেখলাম, আমি কিন্তু কোম্পানিতে যাই না, বাট কোম্পানির বিল বোর্ডটা আমার চোখে পড়তেছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস। আমি কিন্তু ওই কোম্পানিটা সম্পর্কে জানি যে হ্যাঁ, অমুক এক নামে একটা কোম্পানি আছে, এ কী কাজ করে, এ অমুক কাজ করে। ইন ফিউচার যদি কখনো আমার ওই প্রোডাক্ট রিলেটেড কোনো কাজে লেগে যায়, আমি হয়তো বা আমার মাথায় ওই কোম্পানিটাই আসতে পারে প্রথমে, যে অমুক না একটা জায়গায় দেখে আসছিলাম এমন একটা কোম্পানি বিলবোর্ডের মধ্যে আছে, দেখি তো তাদের প্রোডাক্টটা কেমন। এই যে আপনার মাথায় তার প্রোডাক্টটা, তার কোম্পানিটাকে ঢুকায় দিল, ব্র্যান্ডটাকে ঢুকায় দিল, দেখায় 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 দেখে কিনে নাই, কখনো কিনে নেই, শুধু দেখছেনই, শুধু যেখানে গেছে শুধু দেখছেন। বাট যখন আপনার কোনো না কোনো সময় প্রয়োজন হয়েছে, আপনার মাথায় প্রথমে তার নামটাই আসছে। এই পোকাটা ঢুকায় দেওয়ার জন্য হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা রিচার্জ সিস্টেমটা আমাদের অনেক বেশি কাজে লাগে। এরপর হচ্ছে আপনার অ্যাপসের প্রমোশন, লাইক দ্যাট আপনার একটা কোনো একটা অ্যান্ড্রয়েড অ্যাপ অথবা আইওএসের একটা অ্যাপস আছে, তো আমরা অ্যাপসটাকে পিপলদের থ্রুতে আমরা ইনস্টল করাবো বা অ্যাপসের মধ্যে রেজিস্ট্রেশন করাবো, বা আমরা এখানে পিপলদের ডাউনলোড করাবো অ্যাপসটা, বা সেটার জন্য হচ্ছে আমাদের অ্যাপসের প্রমোশন লাগে। আর যদি এখানে হচ্ছে লোকাল স্টোর, যেটা সেটা হচ্ছে যে আপনার একটা দোকান আছে বা আপনার একটা অফিস আছে বা একটা রেস্টুরেন্ট আছে লোকালি, এবং সেটার মধ্যে পিপলদের নিয়ে আসতে চাচ্ছেন ডাইরেকশন দিয়ে ডিরেক্টলি, হ্যাঁ, বা আপনার ওই দোকানের প্রমোশন চালাতে যাচ্ছেন, সেটার জন্য হচ্ছে আমরা এই লোকাল স্টোর ইউজ করি। এখন যেটাই ইউজ না করেন না কেন, প্রত্যেকটা নিচে একটা দেখেন, আমি যেমন সেলসের মধ্যে রাখলে যে ক্যাম্পেইন টাইপস, আপনি সেলসটা কিভাবে কোন কোন টাইপসে আপনি আপনার প্রোডাক্টগুলোকে সেল করতে পারেন। আপনি সার্চ ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন, যেটা আমরা গতকালকে ক্লাসে দেখছি। আজকে দেখবো ডিজিটাল ডিসপ্লে ক্যাম্পেইন। সো ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করে হচ্ছে আমরা আমাদের সেলস বাড়াইতে পারি। শপিং, ভিডিও, স্মার্ট ডিসকভারি, এইগুলো করে আমরা ক্যাম্পেইনের জন্য রান করতে, লিডের জন্য এইগুলো একই একই, ওয়েবসাইটের জন্য একই, বাট ব্র্যান্ডস অ্যান্ড প্রমোশন যেটা হচ্ছে কনসিডারেশন, প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন যেটা ছিল, এটা শুধুমাত্র আমরা ভিডিওর মাধ্যমেই হচ্ছে ক্যাম্পেইন রান করতে পারি। ব্র্যান্ড অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা শুধুমাত্র ডিসপ্লে এবং ভিডিও দিতে করতে পারি, আমরা সার্চের জন্য করতে পারি না, যে সার্চের মধ্যে দেখবে। বিকজ একজন ইউজার যখন কোনো একটা কিছু লিখে সার্চ করবে, এরকম কিছু কিছু একটা লিখে ধরেন সাপোজ সার্চ করলো, এবং তার সামনে যে ওয়েবসাইটগুলো আসবে, ডেফিনেটলি চান্সেস থাকে যে ক্লিক করে ঢুকবে। আমরা তো ক্লিক চাচ্ছি না, আমি চাচ্ছি সে শুধু দেখুক, এই যেভাবে আসছে যেরকম এরকম শুধু দেখুক, ব্যানার দেখুক। তো দেখানোর জন্য আমার এই সার্পের মধ্যে বা সার্চ ক্যাম্পেইন ক্রিয়েট করার কোনো দরকার হয় না, ডিসপ্লে ক্যাম্পেইন বা ভিডিও ক্যাম্পেইন ক্রিয়েট করলেই হয়। এটা হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড কনসিডারেশনের জন্য। অ্যাপ প্রমোশনের জন্য আমাদের অ্যাপের জন্য আলাদা আছে, লোকালের জন্য লোকাল আছে। দেন এটা হচ্ছে আমাদের কোনো গোল ছাড়া, যেমন এখানে কয়েকটা গোল দেওয়া আছে না, এরকম কোনো গোল নাই। আপনি যেটা কিছু করতে পারেন, নিজের মতো করে কাস্টমাইজ করে বানাবেন, সেটা হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি। সো ধরে নিলাম যে আমাদের ওয়েবসাইটের জন্য ট্রাফিক দরকার। সো গত ক্লাসে ওইটাই দেখছিলাম যে যেটাই করেন তো একই হিসাব, একই ধরনের কাজ, বাট গোলটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছে বা মোড চেঞ্জ হচ্ছে। সো আমরা এখানে হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিকের জন্য সার্চ ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, এরপর আসেন ক্লিক করি সার্চ ক্যাম্পেইনে। এখন আসেন এই যে এখানে সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও আর হচ্ছে ডিসকভারি। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ডিসপ্লে অ্যাড। তো ডিসপ্লে অ্যাডটা অ্যাকচুয়ালি কী কী জায়গায় বা কীভাবে কীভাবে ডিসপ্লে অ্যাডটা শো হচ্ছে বা ডিসপ্লে অ্যাড কোথায় কোথায় আসে। তো এক তো হচ্ছে আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাই, এখানে একটা ফিচার আসছে যদিও কোভিডের। আমরা অনেক সময় দেখি কি যে একটা ভিডিওর মধ্যে যাচ্ছি, এন্টার নিচ্ছি, ভিডিওর মধ্যে গেলে এরকম, যেমন এখানে একটা আসছে অ্যাডের মতো, তো এরকম অ্যাড আসে ইউটিউবের মধ্যে। বা আমি ধরেন আমি এই ভিডিওটার মধ্যেই একটু যাই, ভিডিওটা দেখতে আসছি। তো ভিডিওটা দেখতে এসে দেখতেছি ভিডিওর মধ্যে, ভিডিওটা প্লে হওয়ার সময় আমার এখানে ভিডিওটা শুরু হওয়ার আগে একটা অ্যাড চলে আসছে, যেটাকে আমরা স্কিপ করতে পারতেছি, হ্যাঁ, বা স্কিপ ছাড়াও যাচ্ছে। তো এই যে অ্যাডটা চলে আসতেছে, এই অ্যাডগুলা বা হচ্ছে আমাদের এই যে এই পাশে তো একটা প্লে লিস্ট আসে, আমরা যে ভিডিওটা প্লে করি, এরপর বা ডান পাশে তো একটা প্লে লিস্টে যেখানে যেমন প্লে লিস্টগুলো আসছে, এরকম প্লে লিস্টগুলো আসে। তো এই প্লে লিস্টগুলোর একদম উপরের দিকেও অ্যাড থাকে, কাঞ্চনজঙ্ঘা উপরের দিকেও অ্যাড থাকে। সো এই বলছি নেপালে অ্যাডগুলা, অবস্থিত। ঠিক আছে, এই সবগুলাই ডিসপ্লে অ্যাডের মধ্যে পড়ে। এখন ডিসপ্লে অ্যাড দুইভাবে হচ্ছে শো করে গুগল, ঠিক আছে। একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, ডিসপ্লে অ্যাড, অ্যাডস হচ্ছে আমাদের দুইভাবে শো করে, দুইটা জায়গায়। একটা হচ্ছে গুগল তার যে নিজস্ব বা সেলফ প্রপার্টি যেটা আছে, ঠিক আছে, সেলফ প্রপার্টিতে হচ্ছে শো করে।
আরেকটা হচ্ছে গুগল তার হচ্ছে অ্যাডসেন্স যেটা আমরা চিনি, হ্যাঁ? গুগলের যে অ্যাডসেন্স আছে থার্ড পার্টি ওয়েবসাইটগুলো ইন্টিগ্রেশন করে অ্যাডসেন্সের মাধ্যমে আমাদের যে হচ্ছে থার্ড পার্টি যে ওয়েবসাইটগুলো থাকে সে সকল ওয়েবসাইটগুলোর মধ্যে ব্যানারের মধ্যে থাকে বা অন্যান্য জায়গাগুলোর মধ্যে থাকে। গুগল তার দুইটা প্ল্যাটফর্ম বা দুইভাবে হচ্ছে আমাদের ডিসপ্লে অ্যাডগুলোকে হচ্ছে মানুষের সামনে দেখায়। এখন সেলফ প্রপার্টির মধ্যে একটা হচ্ছে গুগল তার নিজের ইউটিউবের মধ্যে দেখাচ্ছে আমাদের ইউটিউবের ভিডিওর মধ্যে দেখাতে পারতেছে পারে বা কোনো একটা চ্যানেলের মধ্যে দেখাতে পারে বা এই যে এই পাশে যে বাম সাইডে যে হচ্ছে ডান সাইডে যে প্লে লিস্টটা আমাদের আছে প্লে লিস্টের এখানে হচ্ছে আমাদের অ্যাডস আসতে পারে। সো এটা গুগল ডিফাইন করে নিবে যে কোথায় অ্যাকচুয়ালি আপনার অ্যাড দেখাবে এবং রিলেভেন্সি ট্রাফিক ওয়াইজে হচ্ছে কীভাবে দেখাবে সেটা গুগল বুঝবে। ধরেন এখানে হচ্ছে দেখাচ্ছে আর এর বাইরে হচ্ছে সে তার থার্ড পার্টি যেমন আমার ওয়েবসাইট বা প্রথম আলো নিউজ পেপার, আমি যদি একটু প্রথম আলোতে যাই এখানে প্রথম আলো ডট কম, এই যে এখানে যে অ্যাডটা আসছে, সো এটাও হোস্ট গাটার তো গুগলের কোনো কোম্পানি না। হোস্ট গাটার অন্য একটা সাইট, বাট হোস্ট গাটার প্রথম আলোতে কেন আসলো, রাইট? সো এই এরা হচ্ছে গুগলে অ্যাড রান করছে, ডিসপ্লে অ্যাড রান করছে, যার কারণে হচ্ছে গুগল থার্ড পার্টি অ্যাডসেন্সের থ্রুতে হচ্ছে অ্যাডগুলোকে এই ধরনের নিউজ পোর্টালের মধ্যে দেখাচ্ছে, যেমন এখানে দেখাতে পারে। তো এখন এইটা যে এখানে যে অ্যাডটা আসতেছে এটা তো আমরা ডিসপ্লে অ্যাড বলতেছি, বাট এটাকে অনেকে অনেক ক্লায়েন্ট বললো যে আউটস্ট্রিম অ্যাড বলে অনেকে। সো এক এক নামে বলতে পারে, জিনিসটা একই। সো আমাদের এই যে এখানে ডিসপ্লে ক্যাম্পেইনে যেটা আমরা এখন আসলাম, ডিসপ্লে ক্যাম্পেইন, ধরুন আমরা ডিসপ্লে ক্যাম্পেইন রান করব। সো ডিসপ্লে ক্যাম্পেইনের মধ্যে আমাদের ৩টা অপশন আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন, একটা হচ্ছে স্মার্ট ক্যাম্পেইন, একটা হচ্ছে জিমেইল ক্যাম্পেইন। তো এটা গেল হচ্ছে আউটস্ট্রিম অ্যাড, বা আমরা এর আগে যেটা আসলাম ইউটিউবে অ্যাড দেখা। এই ২টা জিনিস ইউটিউবে দেখানো আর হচ্ছে অন্যান্য থার্ড পার্টি ওয়েবসাইটগুলোর মধ্যে হচ্ছে আমাদের অ্যাডগুলোকে দেখানো। এই ২টা কাজ আমরা স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন এবং স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইন থ্রুতেই করে ফেলতে পারি, দরকার নেই। এই ২টা দিয়ে হয়। আর জিমেইল ক্যাম্পেইন হচ্ছে যে আমাদের জিমেইলের মধ্যে অ্যাড দেখা। এটা গুগলের নিজস্ব প্রপার্টি। যেমন আমি মনে দেখাইছিলাম গুগলের প্রমোশন বা হচ্ছে সোশ্যাল, এই ২টা প্ল্যাটফর্ম আছে আমাদের গুগলে গেলে পাই, জিমেইলে এন্টার করলে। তো ওইখানের মধ্যে অ্যাডগুলো থাকে। আমি যদি আরেকটু দেখাই জিমেইল জিমেইল এক্সাম্পল দেখাই আপনাদের। যেমন এই যে গুগলে আমরা জিমেলে এন্টার করলে আমাদের এরকম প্রাইমারি, যেখানে আমাদের সব টোটাল ইনবক্স সবগুলা মেল থাকে, দেন সোশ্যাল, দেন হচ্ছে প্রমোশন। তো এই সোশ্যালের প্রমোশন এই ২টা জায়গার মধ্যেই হচ্ছে আমাদের এরকমভাবে অ্যাড আসে, দেখবেন একটু খেয়াল করে দেখেন এরকম অ্যাডগুলো আসে। সো এই অ্যাডগুলা ক্রিয়েট করার জন্য হচ্ছে আমাদের এই যে এখানে যে জিমেল ক্যাম্পেইন ছিল, এই জিমেল ক্যাম্পেইন থ্রুতে হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি। এখন জিমেল ক্যাম্পেইন থ্রুতে আমরা যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে ট্রাফিকদেরকে নিয়ে আসার চেষ্টা করি, দুইভাবে আনা যায়। এক, আমরা সাধারণত ইমেলের কাজটা কি, যে এইরকম একটা ইমেল আসছে, যেমন সাপোজ ইমেলটা আসছে, ইমেলে আপনি ক্লিক করলে ইমেলটা ওপেন হবে, আপনার জিমেলের মধ্যেই ওপেন হবে, একটা স্ট্রাকচার নিয়ে, একটা ফ্রেমওয়ার্ক নিয়ে, একটা ওপেন হবে একটা ডিজাইন নিয়ে। ওইখানের মধ্যে কোনো বাটন থাকলে আপনি ক্লিক করে হয়তো বা আপনি আপনার ওই ওয়েবসাইটে যাবেন। কিন্তু এই জিমেল ক্যাম্পেইন থেকে যে দুইভাবে অ্যাড রান করা যায়, এক হচ্ছে এই যে ডিরেক্টলি এখানে যে অ্যাডগুলো আসছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এই জিমেলের যে টাইটেল আসছে এখানে ক্লিক করলেই আপনাকে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা হচ্ছে যে আপনি এখানে ক্লিক করবেন, এটা এই অ্যাডটা অ্যাজ এ জিমেল হিসাবে হচ্ছে বা ইমেল হিসাবে হচ্ছে আপনার এখানে ওপেন হবে, এবং এখানে কিছু বাটন বা কিছু টেক্সট থাকবে এবং বাটন থাকবে যেটা আমরা বানাবো এখন। ওইটা বাটনের মধ্যে ক্লিক করলে হচ্ছে আপনাকে আপনার ল্যান্ডিং পেজে নিয়ে যাবে ওইখানকার। তো জিমেল ক্যাম্পেইনের মধ্যে আমরা ২টা প্রপার্টিসে করতে পারি। এখন আসেন আবার একটু কথার মধ্যে আবার ব্যাক করি, যে স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন এবং স্মার্ট ক্যাম্পেইনের মধ্যে যদি কথা বলি, যে অ্যাকচুয়ালি আমাদের কোনটা দরকার। একদম বিগিনার যারা মানে কষ্ট কম করতে চায়, একদমই বিগিনার, গুগলের উপর আস্থা রেখে সবকিছু গুগলের উপর ছেড়ে দিতে চায়, তাদের জন্য স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইনটা। এটার থ্রুতে হচ্ছে গুগল নিজেই আপনার কত টাকা বিডিং করতে হইতে পারে বা কেমন থাকবে সেটা গুগল নিজে ডিসাইড করবে। গুগল তা আপনার অডিয়েন্সগুলোকে টার্গেট করে দিবে, এবং আপনার যে অ্যাডের যে ধরন এবং যে ইন্টারেস্ট বেসিসে কাস্টমারের কাছে হচ্ছে গুগল নিজে পৌঁছাবে।
ক্যাম্পেইনগুলোকে কোথায় কোথায় দেখাইতে হবে ওইভাবে গুগল নিজে পৌঁছায় দিবে। এটা হচ্ছে স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইনের পারপাসে। কিন্তু মার্কেট প্লেসে যখন আপনারা কোনো ক্লায়েন্টের কাজ করবেন, সো ক্লায়েন্ট ডেফিনিটলি আপনাকে টোটালি কাস্টমাইজ করে দিতে বলবে নিজের মতো করে। অ্যাডের কালার চেঞ্জ, বাটনের কালার চেঞ্জ, নতুন বাটন অ্যাড করা, টেক্সট অ্যাড করা, বা হচ্ছে আপনার ইমেজগুলোকে অ্যাড করা, নতুন নতুন ইমেজ অ্যাড করা, বা এক্স্যাক্টলি ক্লায়েন্ট আপনাকে বলে দিল যে আমার, ধরেন আমি হচ্ছে প্রথম আলোতে অ্যাড রান, আমার ক্লায়েন্ট আসছে এসে বলে যে আমাকে হচ্ছে প্রথম আলোতে হচ্ছে অ্যাড দেখাইতে হবে। আমার অ্যাডটা, এই যে হচ্ছে অ্যাডটা রান করেন, এই অ্যাডটা প্রথম আলোতে অ্যাড করতে হবে, দেখাইতে হবে। বা আপনাকে এসে বলল যে আমার একটা অমুক ইউটিউব চ্যানেলের অমুক ভিডিওতে আমাকে দেখাইতে হবে। মানে একদম ডিরেক্টলি একটা চ্যানেল ধরায় দিয়ে একটা ভিডিও একদম ডিরেক্ট, একদম একদম ইন্ডিকেট করে দিয়ে দিল, নির্দিষ্ট করে দিল যে এই ভিডিওর মধ্যেই আমাকে একটা দেখাইতে হবে। এই যে কাজগুলা করা, এটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন থ্রুতে করি। এখন এই যে স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইনটা, এটা একটু অ্যাডভান্স বলেন বা ক্লায়েন্টের জন্য এটাই আমাদের করতে হবে, আমরা শিখবো, এটাই শিখবো। বাট এখানে আমরা আমাদের মতো করে দিব, সবকিছু সেট আপ করবো। গুগল শুধুমাত্র তার নিজের কিছুটা অটোমেশন করে আমাদের একটু বেটার পারফরমেন্স দেওয়ার ট্রাই করবে। কিন্তু স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইন টোটালি গুগলের যে এআই আছে, গুগলের এআই থ্রোতে বা এআই থ্রোতে হচ্ছে হচ্ছে অ্যাডগুলোকে হচ্ছে ইউজারের কাছে হচ্ছে পৌঁছায় দিবে আর কি। আমরা স্ট্যান্ডার্ড দিব। এখানে যে ওয়েবসাইটটা আছে এটা ম্যান্ডেটরি না, এটা ফাইনাল কোনো ইউআরএল না। আমরা ফাইনাল ইউআরএল দেওয়ার অপশন আছে, তো এখানে ওয়েবসাইটের ইউআরএল দেওয়া না দেওয়া একই কথা, এখানে দেওয়ার কোনো দরকার নেই। তো ধরেন আমরা তো আমরা ওয়েবসাইটের জন্য হচ্ছে আমরা ওয়েবসাইটকে দেখাবো, ওয়েবসাইটের জন্য একটা ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করব। ডিসপ্লে ক্যাম্পেইন বলতে বিভিন্ন ইউটিউবের চ্যানেলে আমার ওয়েবসাইটটা যাবে, বা ইউটিউবের ভিডিওতে আমার চ্যানেলটা আমার অ্যাডটা যাবে, এবং কিছু স্পেসিফিক ওয়েবসাইটের মধ্যে আমরা আমাদের অ্যাডটাকে শো করাবো। সো দিয়ে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন অ্যান্ড কন্টিনিউ করি। আমার কথা কি, তো এই কাজগুলো একদমই সিম্পল। এখানে যেটা আসছে, আমরা ক্রিয়েট ইউর ক্যাম্পেইনে ওয়েবসাইট ট্রাফিক পাচ্ছি, তো ক্যাম্পেইনের নাম, আমার লোকেশন, এগুলো তো একদম বেসিক ইস্যু, যে এগুলো তো আপনার এই স্মার্ট ক্যাম্পেইনের মধ্যে, সরি সার্চ ক্যাম্পেইনের মধ্যেও ছিল। তো এখানে আগে একটু তাহলে দিয়ে আসি, আগে আমার ক্যাম্পেইনের নামটা মনে করেন দেই। সো ক্যাম্পেইনের নামটি ইম্পর্টেন্ট এই জন্যে যে ধরেন আপনার একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলা ক্যাম্পেইন রান করার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে কোন অ্যাডটা কিসের জন্য বা কোন অ্যাডের কি পারপাসে আপনি করতেছেন, কত ডলার বাজেটে করতেছেন, এগুলো খুঁজে খুঁজে বের করার থেকে ক্যাম্পেইনের নেমের মধ্যে রেখে দিলে হয়তো আমি জাস্ট নামটা দেখেই বুঝতে পারলাম যে আসলে হ্যাঁ, আমার এই ক্যাম্পেইনটা এই রিলেটেড, অমুক কান্ট্রির জন্য এত টাকা বাজেটে, এরকম সাপোজ আর কি। তো ধরে নিলাম যে আমি একটু লিখি আমার এখানে। তো ক্যাম্পেইনের নাম লেখার পর এই হচ্ছে আপনার কান্ট্রি লোকেশন। এখন আপনি যদি অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ এর মধ্যে হচ্ছে দিয়ে রাখতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে অল কান্ট্রি রাখবো, অল ওয়ার্ল্ডের যতগুলো কান্ট্রি আছে ওই পারপাসই হচ্ছে দেখাবে, এটা একটা। আর দেন আপনার যে স্পেসিফিক, যেহেতু আমরা বাই ডিফল্ট বাংলাদেশে আছি, দ্যাটস আমাকে বাংলাদেশ দেখাচ্ছে। আপনি যদি বাইরের কান্ট্রিতে থাকেন, এখানে আপনার বাইরের কান্ট্রিটাই দেখাবে। বাট আমরা এই দুইটার একটা ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে অ্যানাদার লোকেশন, এবং আমরা আমাদের মতো করে কাস্টম লোকেশন দিব। ঠিক আছে, নিজেদের মতো করে লোকেশন দিব, এবং বা ক্লায়েন্ট যেটা বলবে ওই পারপাস হচ্ছে আমরা দিব। এবং আমরা এখানে কাস্টম লোকেশনের মধ্যে কী করতে পারি, ডিরেক্টলি পুরো একটা কান্ট্রি সেট আপ করতে পারি, বা কোনো একটা সিটি ধরতে পারি, কোনো একটা মেট্রো ধরতে পারি, কোনো একটা সাব রিজন ধরতে পারি। আমরা চাইলে সেটাকে এক্সক্লুড করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। এই হিসাবগুলো হচ্ছে আমরা করতে পারি, বা আমরা চাইলে আমরা অ্যাডভান্স সার্চে গিয়ে আমরা রেডিয়াস ধরতে পারি, যে আমি ইউনাইটেড স্টেটসের মধ্যে হচ্ছে আমি তো ধরেন নিউ জার্সিতে 25 মাইলের মধ্যে বা 25 কিলোমিটারের মধ্যে হচ্ছে অ্যাডটাকে আমার শো করাইতে হবে, সেটা আমরা রেডিয়াস থ্রোতে করতে পারি, এখান থেকে এটা করতে পারি। সো এই কাজগুলো আমরা এখান থেকে করবো। লাইক দ্যাট আমি যদি বলি যে আমার রেডিয়াসে নিব, সো রেডিয়াসে কোথায় নিব, রেডিয়াসে আমি চাচ্ছি যে ইউনাইটেড স্টেটসের পুরোটাই রাখলাম। তারপরে ধরেন আমি নিতে কানাডা, সাপোজ কানাডাতে, কানাডার অন্টারিওতে আমি একটু দেখি। So, এই যে হচ্ছে আমাদের কানাডা অন্টারিও আমি টার্গেট করলাম। আচ্ছা, কানাডার যে অন্টারিও আমি টার্গেট করলাম কোথায়, 20 মাইলের মধ্যে। এই যে আমাদের 20 মাইল ছিল, যে 20 মাইল এখানে দেওয়া আছে। এখন আপনার যদি মনে হয় যে না আমার 20 মাইল না, আমার তো কমাইতে হতে পারে, বাড়াইতে হতে পারে, সো আমরা কি করতে পারি, এখান থেকে যে পেন আইকন আছে, পেন আইকন থেকে এখানে ক্লিক করে আমরা এটাকে 20 মাইল, 25 মাইল, যতটুকু দরকার রেডিয়াস করতে। এখন মাইল দরকার আর কিলোমিটার দরকার, সেটা আপনি এখান থেকেও চাইলে একদম ম্যাক্সিমাম করে হচ্ছে একদম ডিফাইন করে দিতে পারেন। অন্টারিওর 25 কিলোমিটারের মধ্যেই হচ্ছে আমার অ্যাডটাকে শো হবে। সো আমার এখানে যখন আমি দিয়ে দিলাম, এই হচ্ছে আমার এখানে পুরোটা সার্কেল
ক্লোজ হয়ে গেল আরও। সো 25 মাইলের মধ্যে হচ্ছে কভার করবে সিম্পলি। দেন হচ্ছে আমার সেভ। এগুলো আমার লোকেশন, যে আমি লোকেশন যেভাবে দিতে চাই সেভাবে আমি এখানে ইউজ করব। কোনো একটা লোকেশন আমি দেখাবো না, সেটা যদি আমি চাই সেখানে করতে পারি। যেমন কানাডার অন্টারিওতে হচ্ছে দেখাবো, আর ধরেন কানাডার মধ্যে আর কোথায় দেখাবো না, সেই নামটা লিখে হয়তো আমরা এক্সক্লুডের মধ্যে দিব। লাইক দ্যাট আমি যদি বলি ইন্ডিয়া, সাপোজ ইন্ডিয়া, তো ইন্ডিয়ার মধ্যে আমি পুরো ইন্ডিয়ার মধ্যে কোথায় দেখাবো না, ধরেন ইন্ডিয়ার মধ্যে আমি দেখাবো না, কিন্তু ইন্ডিয়াকে আমি কি করতে পারি, এক্সক্লুড করে রাখতে পারি। সো এক্সক্লুড করে রাখলে ইন্ডিয়াতে আমার দেখাচ্ছে না আর। সো আমরা এখানে এক্সক্লুড করার কোনো দরকার নেই, বিকজ অফ আমরা যেগুলোতে দেখাচ্ছি সেগুলোই দিচ্ছি, একদম রেডিয়াস করেও দিতে পারতেছি বা পুরো কান্ট্রি দিতে পারছি। সো আমরা যেগুলো দিব ওই এরিয়ার মধ্যেই দেখাবে। সো এটা নিয়ে আর এক্সক্লুড ইনক্লুডের ব্যাপারটা নিয়ে আর মাথা না ঘামানোটাই বেটার। এটা গেল হচ্ছে আমার গেল। তারপর হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ বেসিস। সো ডেফিনেটলি আমার ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, বা আমার যারা রিডার থাকবে তারাও হচ্ছে ইংলিশ। তো আমার ইংরেজিটাই রাখাটাই বেটার। এর বাইরে যদি আপনার যদি মনে হয় যে আপনি নেটিভ কোনো ল্যাঙ্গুয়েজ রাখবেন, বা আপনার ওয়েবসাইটে নেটিভ ল্যাঙ্গুয়েজ আছে, সেক্ষেত্রে আপনি হচ্ছে রাখতে পারেন। নেটিভ ল্যাঙ্গুয়েজ মিনস আপনার লোকাল ল্যাঙ্গুয়েজগুলো রাখতে চাচ্ছেন, বা কোনো লোকাল বেজ ওয়েবসাইট আছে সেটা অ্যাড করতে চাচ্ছেন, সো লোকাল ল্যাঙ্গুয়েজ রাখা দরকার। সো এটার ইন্টেনশনই আপনি রাখতে পারেন। এরপর বিডিং, এটা একটা বোঝার জায়গা আছে। এই জায়গার মধ্যে দুইটা সেকশন, যেটা অনেক ইম্পর্টেন্ট এবং অকশনের জন্য অনেক বেশি কাজ করে। যে অকশনটা আমরা দেখে আসছি, এখানে একটা হিসাবের মধ্যে কাজে লাগবে। সো গুগল যেটা নিজে ফোকাস করতে বলতেছে যে আমার ক্যাম্পেইনের জন্য এটা গুগল রিকমেন্ড করতেছে আপনি কনভার্সন নেন। কনভার্সন মিনস এই যে ডিসপ্লে একটা আসলো, কোথায় আসলো, আমি আবার একটু প্রথম আলোতে যাই। আমি তো একটা দেখাইলাম, মনে করেন এই অ্যাড, এই গ্যালাক্সি A12 স্যামসাং তার কোম্পানি এই অ্যাডটাকে দেখাচ্ছে, এভাবে এখানে দেখাচ্ছে, তাই তো? তো এই যে অ্যাডটা এখানে দেখাইতেছে, এই অ্যাডের মধ্যে আমার এখানে কি দেওয়া আছে দেখেন, বিডিংটা একটু আবার এখন বুঝেন, অ্যাডের সাথে বিডিংটা মিলান। এই যে আমাদের বিডিং কি আছে, কনভার্সনস আছে। বিডিংসের মধ্যে একটু ক্লিক করি, কি কি টাইপের বিডিং আছে একটু দেখি। একটা হচ্ছে ভিউয়েবল ইমপ্রেশন, আর একটা হচ্ছে কনভার্সনস। তো কনভার্সনস যদি থাকে দ্যাট মিনস আমার অ্যাডটা এখানে কেউ একজন দেখলো, এই অ্যাডের মধ্যে ক্লিক করে যদি সে আমার ওয়েবসাইটে আসে, তখন একটা কনভার্সন হইল। কোনো না কোনো একটা অ্যাকশন নিতে হবে, জাস্ট দেখলাম হইল না। ওয়েবসাইটে ভিজিট করলাম, এই যে অ্যাড চলতেছে দেখলাম, নো। আমি এই দেখার পর কেউ একজন এটার উপর ক্লিক করে কোনো একটা অ্যাকশনে যাবে। ক্লিক করে অ্যাকশন বলতে তো আমার ওয়েবসাইটে ভিজিট করাই বোঝায়, বাট একটা অ্যাকশনে যেতে হবে। যখন অ্যাকশনে যাবে তখনই আমার কাছ থেকে আমি যে টাকা দিব বলছিলাম, ওই টাকা গুগল আমার কাছ থেকে কাটবে, ওই সমপরিমাণ টাকাটা আমার কাছ থেকে কেটে নিবে কিওয়ার্ডে সিপিসি ওয়াইজে। এটা নিয়ে পরে কথা বলছি, সিপিসি কি, বা যে রিসার্চের জন্য প্রিয়তোষ ভাইয়ের কথা ছিল ওটা আমি পরে করতেছি। তো এই পারপাসে হচ্ছে আমাদের টাকাটা কাটবে। তো এই টাকাটা যে কাটবে, যদি বলি যে আমার ক্লিক করলে কোনো একটা অ্যাকশন ঘটবে, অ্যাকশন হইলে পরে হচ্ছে আমার টাকা কাটবে, দেন আমরা কনভার্সন দিব। আর যদি বলি যে ইমপ্রেশন বলতে এই যে আসছি দেখছি, ক্লিক করলাম ডাজন্ট ফ্যাক্ট 1000 লোক দেখলো, আমার টাকা কেটে নিয়ে চলে গেল। এটা হচ্ছে ইমপ্রেশন, ভিউয়েবল ইমপ্রেশনের মধ্যে। সো এখন আপনার কোনটা দরকার সেটা হচ্ছে আমরা করব। সো আমি যদি চাই যে আমার এখানে অ্যাডের মধ্যে জাস্ট দেখলেই হচ্ছে না, অ্যাড দেখে আমার ওয়েবসাইটে পিপল আসা চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা কনভার্সন রাখবো। আর যদি বলি যে না আমার অ্যাড জাস্ট দেখুক, ইমপ্রেশন বাড়তেছে, তো এটাতেই হচ্ছে আমার 1000 ইমপ্রেশন হলেই হচ্ছে, ওই পারপাসে হচ্ছে আমরা ভিউয়েবল ইমপ্রেশনটাকে দিয়ে রাখতে পারি। এটা হচ্ছে রিকমেন্ডেশন যেটা করতেছে আপনাকে এটা। তো এখানে দেখেন একটা অপশন আসছে ভিউয়েবল সিপিএম, যেটাকে বলা হয় ভিসিপিএম। তো সিপিএম আর সিপিসি দুইটার মধ্যে পার্থক্য আছে। এই যে ইমপ্রেশন যখন দিলাম, ভিউয়েবল ইমপ্রেশন যখন আমরা দিলাম, তখন আমার কাছ থেকে যে টাকাটা কাটবে, গুগল টাকা কাটবে হচ্ছে ভিসিপিএম মেথডে। এটা কি আমি বলতেছি এখনই, ভিসিপিএম মেথডে হচ্ছে আমার টাকা কাটবে। আর যদি আমি কনভার্সন দিয়ে রাখতাম, কনভার্সনস দিয়ে রাখতাম, এবং কনভার্সন থ্রো মানেই হচ্ছে আমার এখানে অ্যাড দেখলো, ক্লিক করলো, তারপর হচ্ছে আমার অ্যাডে আসলো, আমার ওয়েবসাইটে আসলো, তারপর টাকা কাটলো। সো কনভার্সনস যদি দিতাম, সেক্ষেত্রে সে আমার কাছ থেকে, গুগল আমার কাছ থেকে সিপিসি সিপিসি মেথডে হচ্ছে আমার কাছ থেকে টাকা কাটতো, কস্ট পার ক্লিক। সে আমার কাছে ক্লিক করলো, এখানে ক্লিক করলো, ক্লিক করে ঢুকলো, টাকা কাটলো। আর যখন আমরা ভিউয়েবল ইমপ্রেশন বা ভিসিপিএম দিচ্ছি, যেটাকে শর্ট ফর্ম বলা হয় ভিসিপিএম, হ্যাঁ, ভিউয়েবল ইমপ্রেশন। সো এটার মধ্যে হচ্ছে জাস্ট দেখতেছে, আমার টাকা কাটতেছে, দ্যাটস ইট। এখন এখান থেকে এটা গেল নরমালি। তো আমি এখান থেকে চাইলে টার্গেট এক কস্ট পার্টটাকে হচ্ছে করতে পারি। তো আমরা এখানে অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ কনভারসেশনই রাখবো, যে আমরা যদি ক্লিক করি যে আমার গুগল যেন আমাকে যতটুকু ম্যাক্সিমাম পারে পিপল থেকে এখানে অ্যাকশন, কোনো একটা অ্যাকশন করায়, ক্লিক করায়। সো এই পারপাসের ইন্টেনশনের পিপলের কাছে যেন নিয়ে যাওয়া হয় আর কি। সো এটা আমরা রাখবো। আমরা চাইলে ম্যানুয়ালি বিট করতে পারি, সেট বিটটাকে সেট আপ করে দিতে পারি যে আমি 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 দিব, কত বিট করবে, কত টাকা নিবে সেটা আমি দিব।
গুগল ডিসাইড করবে না। সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। তো এটা হলো গুগল থেকে বাই ডিফল্ট যেটা প্রথমে আসছে সেটা। এরপর এখানে একটা আছে অর সিলেক্ট আস বিট স্ট্র্যাটেজি ডিরেক্টলি। আমি ডিরেক্টলি গুগলকে রিকমেন্ড দিচ্ছি এই স্ট্র্যাটেজি মেনটেন করে হচ্ছে আমার কাছ থেকে টাকা কাটবা। যদি গুগলে রিকমেন্ড করে না, বাট আমার কাছে কেন যেন মনে হয়, পার্সোনালি আমার কাছে এটা মনে হয় যে আমাদের এইটা নিয়ে কাজ করাটা ভালো, আমাদের টাকা পয়সা সেভ করা যেতে পারে এবং মোটামুটি ভালো যেতে পারে। যেমন এই যে ওটাতে ক্লিক করার পর ম্যানুয়াল সিপিসি চলে আসছে এখন। এখানের মধ্যে আমরা কিছু পাবো, দেখেন টার্গেট সিপিসি, ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভারসেশন, এই যে ভিউয়েবল সিপিএম যেটা তখনও দেখে আসছিলাম, ম্যাক্সিমাম ইমপ্রেশন, সরি ভিউয়েবল ইমপ্রেশন যেটা ছিল সেটা এখানে ভিউয়েবল সিপিএম হিসাবে আসছে। সো আপনি যদি চান যে আমার ইমপ্রেশন ক্রিয়েট করবে, জাস্ট ইমপ্রেশন, দ্যাট মিনস আমরা শুধুমাত্র ভিসিপিএম এ আমাদের কনভার্ট করব টাকাটাকে, বা আমি গুগলকে পে করব, তখন আমাদের এভাবে এসে এখান থেকে ভিউয়েবল সিপিএমটা দিয়ে রাখাটাই ভালো। বা আপনি যদি এখান থেকে চান যে ম্যাক্সিমাম কনভারসেশনই দিবেন আপনি, ঠিক আছে, যে এই যে এখানে দেখেন ম্যাক্সিমাম কনভারসেশন তো বুঝছি যে ম্যাক্সিমাইজ যতটুকু বেটার পারফরমেন্স পারে আমার কাছে একটা অ্যাকশন করাক, বা ম্যাক্সিমাইজ ক্লিক পড়াক, এখানে ক্লিক হওয়া মানে হচ্ছে আমার এখানে ট্রাফিক আসতেছে, যেটাই হোক। তো আমি যদি যেটা দিয়ে রাখি, এটার জন্য আমি বললাম ঠিক আছে তুমি ম্যাক্সিমাম আমাকে কনভার্সন বা ম্যাক্সিমাম ক্লিক দিবা, বাট তোমাকে আমি বাজেট দিব হচ্ছে অ্যাভারেজ ডেইলি বাজেট, আমি এখানে ডিসাইড করে দিয়ে দিব যে এই বাজেটের মধ্যে থেকেই হচ্ছে আমাকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ক্লিক দিতে হবে। সো আপনি চাইলে ম্যানুয়ালি ডিরেক্টলি এটা করতে পারেন, বা আমরা যদি প্রিভিয়াস বিডিং অপশনে আবার যদি ব্যাক করি, তো এখান থেকে আমরা এটাকে সেট আপ করে দিতে পারি যে আমার কনভার্সন দরকার, হোয়াট এভার কী দরকার। তো আমি চাইলে এখানে সেটের টার্গেট কস্ট পার অ্যাকশন সিপিসি, আমরা যেহেতু এখানে কনভার্সন যখন করি তখন আমরা সিপিসিতে যাচ্ছে, সিপিসিতে টাকা কাটবে, দ্যাট মিনস কনভার্সন দিচ্ছি, অ্যাড আসতেছে, ক্লিক করলেই টাকা কাটতেছে, সো আমাদের সিপিসিতে টাকা কাটতেছে। কত কাটবে আমরা এই যে সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন বা সিপিসি, এটা দিয়ে দিলে আমার সিপিসি টার্গেট এখানে দিয়ে দিব যে আমার অ্যাকচুয়ালি কত টাকা করে হচ্ছে কাটবে, সিপিসিতে কত টাকা আমার টার্গেট দিব। তো আমি ধরুন তাকে টার্গেট দিলাম যে $2 করে টার্গেট, যাদের ক্লিক করবে তাদের $2 করে হচ্ছে আমি দিব। আর কিভাবে পে দিব, $2 কখন কাটবে, যখন কেউ আমার অ্যাডের মধ্যে ক্লিক করবে, পে ফর ক্লিক। কেউ যখন আমার অ্যাডের মধ্যে ক্লিক করবে, খুব লজিক্যাল ইস্যু এবং ইজি ইস্যু, যে কেউ ক্লিক করবে আমার কাছ থেকে টাকা কাটবে, কত কাটবে, টার্গেট সর্বোচ্চ আমি $2 দেন। যদিও গুগল আমাকে রিকমেন্ড করেছে আপনি $5.20 দেন, আপনার যে টার্গেট চাচ্ছেন সেটার মধ্যে $5.20 সর্বোচ্চ দিয়ে রাখেন, এর মধ্যে থেকেই কাটবে। বাট আমি যদি আমার বাজেটে না থাকে আমি কেমনে দিব? সো আমি এখানে $2 দিয়ে রাখলাম, সে ওই পারপাসে হচ্ছে আমার জন্য ম্যানেজ করবে। এই যে বিডিং ইস্যুটা বুঝতে পারছেন? জাস্ট বিডিং ইস্যুটা ক্লিয়ার? আচ্ছা, এখন বিডিং ইস্যুর আরেকটা পোর্শন আপনাদের নিয়ে যাই। এই যে এখানে আমাদের ভিউয়েবল ইমপ্রেশন ছিল, এখন যদি ইমপ্রেশনে দিই তাহলে ঘটনাটা কি ঘটতেছে? এটা তো খুব সহজে বুঝলাম যে ভাই কনভার্সন দিলাম, আমার এখানে ক্লিক করবে, ক্লিক করলে আমি অ্যামাউন্ট বসায় দিলাম যে সিপিসি কত করে কাটবে এবং ক্লিকের জন্য কাটবে, ওকে ফাইন, কেটে নিয়ে গেল, শেষ। বাট এখন কথা হচ্ছে আমি যদি ইমপ্রেশন দেই, ইমপ্রেশনের ঘটনাটা কি ঘটবে? ইমপ্রেশনের ঘটনা কেমন ঘটবে বলতে, যে ভাই ইমপ্রেশন তো হচ্ছে এখানে দেখলেই তো টাকা কাটতেছে, বলেই তো দিচ্ছেন 1000-এ কাটবে, মানে 1000 জন যদি আমার এটা দেখে তাহলে কাটবে, বাট 1000 জন কেমনে দেখবে? এখন কথা হচ্ছে কেমনে দেখবে এবং সিপিএম এর ব্যাপারটা আমরা দেখাই। তো একটা হচ্ছে সিপিসি তো কস্ট পার ক্লিক, বাট ভিসিপিএম আর সিপিএম দুইটা আবার একটা আলাদা ইস্যু, যে আমার হচ্ছে ভিউয়েবল কস্ট পার মাইলস বা 1000 ইমপ্রেশন, আর জাস্ট কস্ট পার মাইলস আর 1000 ইমপ্রেশন। এক একজন একভাবে বলে, কেউ বলে জাস্ট কস্ট পার মাইলস, সিপিএম কস্ট পার মাইলস বা কস্ট পার 1000 ইমপ্রেশন, আর ভিটা থাকার কারণ হচ্ছে ভিউয়েবিলিটি বা ভিউয়েবল কস্ট পার মাইলস। সো এখন ভিউয়েবলে আপনি যখন বিট করবেন ইমপ্রেশন, তখন হচ্ছে আপনার কাছ থেকে টাকা কাটবে যখন হচ্ছে আপনার অ্যাডটা হচ্ছে ভিউয়েবল পজিশনে অ্যাপিয়ার করবে, ভিউয়েবল পজিশনে থাকবে। এখন ভিউয়েবল পজিশনে কতটুক থাকবে? এখন মনে করেন এই হচ্ছে আপনার ওয়েবসাইট, আমি আপনার ওয়েবসাইট একটু বানাই, ধরেন এটা আপনার ওয়েবসাইটের মধ্যে আমি আসছি, রাইট? তো ওয়েবসাইটের মধ্যে এসে উপরের দিকে যখন প্রথম আলো যে দেখলাম যে উপরের দিকে একটা অ্যাড ছিল, সো উপরের দিকে তো আমার স্ক্রল না করেই হচ্ছে, আমি অ্যাডটা এখানে দেখলাম, নিচে হচ্ছে আমার অন্যান্য কন্টেন্টগুলো আছে, এখানে একটা কন্টেন্ট, এখানে একটা কন্টেন্ট, রাইট? এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে আপনার আরেকটা অ্যাড আছে, আপনার অ্যাড, আপনার কোম্পানির অ্যাড, এবং এইখানের মধ্যে আপনার কোম্পানির আরেকটা অ্যাড, এখানে হচ্ছে ওয়েবসাইটের অন্যান্য কন্টেন্ট, বুঝছেন? এখানে একটা অ্যাড, নর্মাল অ্যাড, আমি এই পার্সনগুলো একটু আলাদা আলাদা করি তাহলে বুঝতে যেন আপনার সুবিধা হয়। ধরুন এগুলো, এটা হচ্ছে অ্যাড, এখানে হচ্ছে আপনার অ্যাড, এটা আপনার অ্যাডেরটা, আপনার অ্যাডের প্ল্যাটফর্ম হচ্ছে এটা, এখানেও আপনার অ্যাড। এখন আমি তো ইউজার, আমি কি করলাম, আমি আপনার ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে গেলাম, এই যে ভিজিট করলে ভেতর স্ক্রল করবো, রাইট? তো স্ক্রল করে দেখলাম
যে এই যে অ্যাডটা আপনার যে অ্যাডটা আসছে এই অ্যাডটা আমি স্ক্রলিং করে এই যে মাঝখান যতটুকু আমি যে দাগটা টানতেছি এই দাগ বরাবর আমি আসছি স্ক্রল করে। আবার দেখেন এই যে দাগটা আমি টানলাম, দাগটা যে যতটুকু আমি টানছি ঠিক ততটুকু আমি অ্যাড দেখছি। তার মানে আপনার অ্যাডের এটা যদি ব্যানার অ্যাড হয় আপনার অ্যাডের অর্ধেক 50%, এই যে উপরে 50%, এটা হচ্ছে 50, নিচে হচ্ছে 50%, এটা হচ্ছে 100%। আমি স্ক্রলিং করে এসে এই দাগ পর্যন্ত এসে থামছি এবং আপনার অ্যাডের 50% দেখতে পারতেছি, বাকি 50% আমি দেখতে পারতেছি না। তো ভিসিএম এ যদি আমরা যদি অ্যাড রান করি সেক্ষেত্রে বলতেছে যে আপনার ডিসপ্লের যদি 50% এরিয়া কভার করে ফেলে অ্যাটলিস্ট ভিউয়েবল হয়, এবং কোনো একজন ইউজার যদি এই 50% এরিয়াটা 1 সেকেন্ড দেখে, 1 সেকেন্ড দেখতে হবে, মিনিমাম 1 সেকেন্ড দেখতে হবে। সো 50%ও যদি আপনার অ্যাড ভিউয়েবল হয় এবং সেটা 1 সেকেন্ড দেখে, তখন আপনার কাছ থেকে টাকা কাটা হবে। আর এবং সেটা 1000 বার হবে, একজন দেখছে একজনই দেখছে বাট এরকম, বাট 50 বার কেউ যদি 1000 জন যদি দেখে, 1000 জন হইলেই হচ্ছে আমাদের, বা 1000টা ইমপ্রেশন হইলেই হচ্ছে আমাদের টাকা কাটতেছে। ধর সেই 1000 জনই হচ্ছে প্রায় 50% করেই দেখছে, বাট তারাও হইলেও মিনিমাম কেউ যেই দেখুক না কেন টাকা তখনই আপনার ওই একটা ইমপ্রেশন, একটা 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 দুইটা করে তো 1000 ইমপ্রেশন কাউন্ট হবে। সো 50%ও যদি কেউ 1 সেকেন্ড দেখে অ্যাড, ওইটা একটা ইমপ্রেশন হিসেবে আপনার কাউন্ট হবে এবং টাকা কাটার জন্য ভিসিপিএম এর মধ্যে পড়বে। আর এটা যদি আপনার অ্যাড না হয়ে জাস্ট সিঙ্গেল ইমেজ না হয়ে একটা ভিডিও হইতো, ভিডিও যদি হয়, ভিডিও একটা অ্যাড রান করছেন এখানে, সো ভিডিও ধরেন এটা আপনার ভিডিও অ্যাড, সো ভিডিও অ্যাড আমি কি করলাম এরকম 50%ই দেখছি, 50% আমার সামনে ভিউয়েবল হয়েছে ভিডিও, বাকি 50% আমি ভিউয়েবল হয় নাই। বাট এই 50 আপনার যদি ভিডিও অ্যাডও হয় এবং সেটা যদি 50% পিপলের সামনে অ্যারাইভড হয়, ভিজিবল হয়, এবং সেটা যদি ইউজার জাস্ট ভিডিওটা প্লে করতে হবে, হ্যাঁ ভিডিও প্লে হইতে হবে কতক্ষণ, অ্যাটলিস্ট 2 সেকেন্ড, 2 সেকেন্ড যদি প্লে হয় সেই ক্ষেত্রে আপনার এটা ভিসিপিএম এর মধ্যে থাকলে আপনার এটাকে ইমপ্রেশনের মধ্যে কাউন্ট করা হবে। এটা হচ্ছে ভিসিপিএম এ যখন আমাদের একটা ব্যানার অ্যাড রান করি, ডিসপ্লে অ্যাড রান করি, সেই ডিসপ্লে পারপাসে কতটুক দেখলে আপনার এটাকে কাউন্ট করা হবে পেমেন্টের জন্য, সেটা হচ্ছে গুগল ডিসাইড করে। এখন মনে করেন যে আপনার ছোট ছোট ইমেজ, এগুলো তো আমরা যেগুলো দেখে আসছি যেমন প্রথম আলো, এগুলো সব ছোট ইমেজ, এই যে এগুলো এখানে ব্যানার পাশে ছিল এগুলো ছোট ইমেজ। তো আপনার হতে পারে না যে আপনার অনেক বড় একটা ব্যানার বানাইছেন, হতেই পারে যে টোটাল এখানে যেমন পুরো ওয়েবসাইটের অর্ধেক জুড়ে হচ্ছে আপনার ব্যানার আর ব্যানার, আমি আরেকটা বানাই লাইক দ্যাট, এটা আপনার ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের মধ্যে আমি একটা অ্যাড দিছি, অ্যাডটা মনে করেন টোটাল আপনার এই কন্টেন্ট এতটুকু এরিয়া কভার করছে, এতটুকু প্রায় অর্ধেক এরিয়া কভার করে ফেলছে, প্রায় অর্ধেক এরিয়া। So, এই যে বড় একটা ব্যানার দিলাম, বড় একটা অ্যাড রান করলাম, এটার জন্য গুগল আবার আলাদা পলিসি ক্রিয়েট করছে। কি পলিসি ক্রিয়েট করছে? গুগল বলতেছে আপনার আমাদের ইমেজগুলো কিসের হয়, ব্যানারগুলা সাধারণত ইঞ্চিতে হয় বা হচ্ছে পিক্সেল কাউন্ট করে, হচ্ছে গুগল এগুলোকে পিক্সেল কাউন্ট করে। সো বড় একটা ব্যানার অ্যাড রান, আপনার পিক্সেল বা ইমেজটা অনেক বেশি বড়, যেটা আমরা হচ্ছে অ্যাড হিসাবে দিতে চাচ্ছি, অনেক ম্যাক্সিমাম এরিয়াই হচ্ছে কভার করে ফেলতেছে, এবং সেজন্য গুগল বলতেছে যে আপনার ডিসপ্লে অ্যাডের জন্য আপনার ইমেজের পিক্সেল যদি 2,42,500-র বেশি হয়, 2,42,500 পিক্সেলের বেশি যদি হয়, তো তাহলে হচ্ছে মিনিমাম 1 সেকেন্ড আপনার অ্যাড যদি 30%ই দেখা যায়, 30% দেখা গেলেই, বা আপনার অ্যাডের 30% এরিয়া যদি দেখা যায়, তাহলেই হচ্ছে ওটাকে টাকার জন্য হচ্ছে ইমপ্রেশন হিসাবে কাউন্ট করা হবে। আগেরগুলো ছিল 50% অ্যাটলিস্ট দেখতে হবে, এখানে বলছে অ্যাটলিস্ট 30% দেখলেই হবে যদি ইমেজের সাইজ অনেক বেশি বড় হয়ে যায়। সেই বড়টা কত বড়? সেই বড়টা হচ্ছে মিনিমাম 2,42,500 পিক্সেল হইতে হবে বা তার অ্যাবভ বা উপরে হইতে হবে। যদি হয় পিক্সেলের সাইজ ইমেজের, তখনই শুধুমাত্র 30% হইলে আমাদের আহ, টাকা কাটবে। এটা হচ্ছে ভিসিপিএম এর হিসাবটা। কোনো কোয়েশ্চেন্স? এনি কোয়েশ্চেন্স? নাই? ওকে। এরপরে গেল, এটা হচ্ছে ভিসিপিএম এ যদি আমরা ভিউয়েবিলিটি কস্ট পার মাইলেজ যদি আমরা করি, আর যদি সিপিএম এ করি, আমরা যদি সিপিএম এ করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সিপিএম এর হিসাব হচ্ছে কস্ট পার মাইলেজ, সো 1000 ভিউতে যাবে, এবং কস্ট পার মাইলেজ আমার কি পরিমাণ কস্ট যাবে সিপিএম এ যদি আমরা একটা অ্যাড রান করি সেই ক্ষেত্রে আমাদের জাস্ট কিভাবে যাবে সেটা যেখানে দেখা আছে, দেখেন যে আমরা আমাদের যে কস্ট সেটা এবং কি পরিমাণ ইমপ্রেশন আমাদের যাচ্ছে, সেই ইমপ্রেশন এবং কস্ট দুটাকে ডিভাইডেড করে 1000 থ্রোতে হচ্ছে মাল্টিপ্লাই করে দিলেই হচ্ছে আমাদের এই যে ফাংশনটা বা স্ট্রাকচারটা আছে, এই ফর্মুলা ইউজ করলে হচ্ছে আমরা আমাদের কস্ট কত সেটা হচ্ছে আমরা পেয়ে যাবো এখানে।
এটা আমরা একটু পরে দেখবো, এটা আর এখন দেখবো না। সিপিএম আর ভিসিপিএম এর কম্পিটিশনটা এখানে লাগবে না। সো এই হচ্ছে মোটামুটি অবস্থা। সো আমাদের এই হিসাব করেই হচ্ছে গুগল আমাদের কাছ থেকে, যদি আমরা ডিসপ্লে অ্যাড রান করতে যাই, যে আমার অ্যাডের কতটুকু দেখলে হচ্ছে আমার টাকা কাটতেছে বা কতটুকু কাটবে না, বা অ্যাকচুয়ালি আমি বিডিং এর মধ্যে কি ফাংশনটা আমি দিচ্ছি, কনভারসেশন আর ভিউয়েবল ইমপ্রেশন আর ভিসিপিএম আর সিপিএম হোয়াটএভার, আমি কি দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমার কাছ থেকে টাকা কেটে নিয়ে যাওয়া হবে। সো আমি রাখলাম হচ্ছে কনভার্সন রাখলাম, এবং ম্যাক্সিমাম বিড আমি দিয়ে রাখি এখানে, যেটা চাইছে আমি একটু দিয়ে রাখি। $2 আমাদের বিড দিলাম, ক্লিকে যাবে। আর বাজেট কত প্রতিদিন ক্যাম্পেইনের, আমাদের অ্যাডটা যেটা করতেছি সেটার জন্য প্রতিদিন হচ্ছে আমি চাচ্ছি যে আমার পার ডে আমি $10 করে হচ্ছে পে করব, পার ডে $10 রাখলাম। দেন আসি নিচ্ছে অ্যাডিশনাল সেটিংসের মধ্যে। নতুন ইস্যু আছে, এক হচ্ছে অ্যাড রোটেশন, দেন হচ্ছে শিডিউল অ্যাড, এগুলো জানিস। অ্যাড রোটেশনটা কি? অ্যাড রোটেশনটা হচ্ছে, এখানে যদি ক্লিক করি, যে এই যে প্রথম আলো পত্রিকাতে আমার একটা দেখাবে সাপোজ, আমি এই পত্রিকার মধ্যে দিনে 14 বার আসি, তাহলে কি দিনে 14 বারই আমি আপনার অ্যাড দেখবো? বা এটা কি উচিত হবে? এখন আমি যদি দিনে আসি, আমি একটাই পার্সন, আমি এক সিঙ্গেল ওয়ান পার্সন, 14 বার আপনার ওয়েবসাইটে আসতেছি, এসে কি করতেছি, 14 বার আপনার ওয়েবসাইটে এসে হচ্ছে আপনার অ্যাড দেখতেছি, আপনি তো ইউনিক রিচ পাচ্ছেন না, ইউনিক ভিজিটর পাচ্ছেন না। সেই ক্ষেত্রে এই জন্য অ্যাড রোটেশনের মধ্যে আমরা উপরে যেটা আছে প্রেফার করতেছে বেস্ট পারফর্মিং অ্যাড, সেটা হচ্ছে গুগলের উপরে ছেড়ে দেওয়া, যে গুগল নিজে থেকে হচ্ছে ডিসাইড করবে যে অ্যাকচুয়ালি একটা পার্সনকে কিভাবে দেখানো উচিত, কতবার দেখাবে, এটা করবে। এবং আমরা যে বাজেট দিছি, দেখেন আমাদের এখানে একটা পারফরমেন্স দেওয়া আছে, যে আমরা যে বাজেট $10 দিছি এবং বিট দিছি হচ্ছে $2, এতে আমার ক্লিক পড়বে হচ্ছে, আমার অ্যাডের মধ্যে ক্লিক পড়বে হচ্ছে, যেহেতু আমরা কনভার্সন দিছি, সো ক্লিক পড়বে হচ্ছে প্রায় 250 থেকে 830টার মতো ক্লিক পড়বে আমার ওয়েবসাইটে আসার জন্য এই বাজেটের উপরে পার ডেতে। আচ্ছা, তো এইখান থেকে চাইলে আমরা আমাদের হচ্ছে আমরা এটাই রাখবো যে প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস। এটা গুগলকে একটু যে বললাম যে স্ট্যান্ডার্ডে কিছু আমরা করবো ম্যানুয়ালি, আর বাকিটা হচ্ছে গুগল কিছুটা করবে। সো এটার মধ্যে গুগল অ্যাড রোটেশনটা আমরা গুগলের উপর ছেড়ে দিতে পারি। আর আমরা চাইলে যদি নিজের মতো করে দুইটাই করতে পারি, অপটিমাইজ ফর কনভার্সন এটা আমাদের সাপোর্টেড না, ওইটাও সাপোর্টেড না এই অ্যাডের জন্য। সো ডু নট অপটিমাইজ রাখতে পারি, রোটেট অ্যাড এটা রাখতে পারি আমরা চাইলে, এটা নিজের মতো করে। আর আমাদের জন্য এটাই বেটার, যে অ্যাড রোটেশনের জন্য অপটিমাইজ প্রেফার বেট পারফর্মিং এরিয়া, এটাকে রেখে দিয়ে আপনার শিডিউল অ্যাড আপনি কয়দিন চালাবেন, কখন চালাবেন, কোন সময় থেকে কোন সময় চালাবেন, সো এটা ইজি। দেন আপনার অ্যাড কবে শুরু করতেছেন, কবে স্টার্ট করতেছেন, কবে। সো আজকে ধরুন জুন মাসের 25 তারিখ আমাদের অ্যাড শুরু হচ্ছে, এবং আমরা হচ্ছে ইন্ডিং একটা ডেট দিব। সো ইন্ডিং ডেট দেওয়ার জন্য আমরা ইন্ডিং ডেট ধরেন যে আমি 26 তারিখ হচ্ছে আমাদের অ্যাড শেষ হয়ে যাবে, একদিনের জন্য আমরা অ্যাডটা রান করতে চাচ্ছি। সো একদিনের জন্য আমি আমার অ্যাডটাকে রান করে দিলাম, দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার ডিভাইস, ডিভাইস হচ্ছে আমি আমার এই অ্যাডটা কোন কোন ডিভাইসের জন্য দেখাবো, কাদেরকে দেখাবো, সেই ডিভাইসও যদি আমি আলাদা করে মেনশন করে দিতে চাই সেই ক্ষেত্রে, বা আমি যে স্পেসিফিক টার্গেটিং ডিভাইস দিই, যেমন এখান থেকে আমি যদি আমার শো অল ডিভাইস, তো সব ধরনের ডিভাইসই দেখাবে। আমরা যদি স্পেসিফিক কোনো ডিভাইস দিতে চাই, স্পেসিফিক কোনো অপারেটিং সিস্টেম অ্যাড করতে চাই, স্পেসিফিক কোনো মোবাইলের মডেল অ্যাড করতে চাই, বা ডিভাইসের মডেল অ্যাড করতে চাই, যে এই মডেলের ডিভাইসের হলেই আমার অ্যাডটাকে দেখাবা, আদারওয়াইজ দেখানোর দরকার নাই, সেটাও আমরা এখান থেকে গুগলকে বলে দিতে পারি কোন নেটওয়ার্কসে দেখাবে। অল নেটওয়ার্কস, এখান থেকে ক্লিক করলে আমরা নেটওয়ার্কে পাবো, যারা শুধুমাত্র ওয়াইফাই থ্রুতে কানেক্টেড বা নেট ইউজ ভিজিট করতে আসবে, শুধু তাদেরকে দেখানো হোক, যারা মোবাইল ডেটা দিয়ে আসবে তাদের দেখানোর দরকার নাই। বা আমার নেটওয়ার্ক হচ্ছে ধরুন যে ইউনাইটেড স্টেটসের মধ্যেও যদি বলি, আলাদা আলাদা এরিয়াগুলোর মধ্যে আমি দেখতে চাই, আমি স্টেট ধরি, যেমন ইউনাইটেড স্টেটসের মধ্যে এই কিছু অপশন মানে আছে কি, এগুলো এগুলো হচ্ছে ইউএস এর সেলুলার বা হচ্ছে টি মোবাইল, স্প্রিন্ট মোবাইল, নেক্সটেল মোবাইল, হ্যাঁ, এটা আছে ইউনাইটেড স্টেটসের কিছু নেটওয়ার্ক আছে। সো এই নেটওয়ার্কের মধ্যে যারা আছে, ভার্জিন মোবাইল, সো এইগুলো যারা ইউজ করে শুধুমাত্র তাদেরকে হচ্ছে আমার একটা কিছু দেখাবো, এর বাইরে কাউকে দেখাবো না। তো আমরা চাইলে এইভাবে আলাদা আলাদা করে ডিফাইন করে বলে দিতে পারি আমার ক্যাম্পেইন বা আমার এই ডিসপ্লে অ্যাডটা অ্যাকচুয়ালি কাদের জন্য আমি হচ্ছে দেখাবো। ঠিক আছে? সো আমার যত ধরনের ডিভাইস আছে সব ধরনের ডিভাইসের জন্য এটা থাকবে, এবং সব ডিভাইসে দেখাক, আমি এটাই চাইবো। সো ক্যাম্পেইন ইউআরএল অপশন, এটা নিয়ে আমাদের দরকার নাই, এটা নিয়ে মাথা ব্যথা করে এখন আপাতত দরকার নেই, কজ অফ আমাদের কোনো ট্র্যাকিং টেমপ্লেট লাগবে না। দেন ডাইনামিক অ্যাড, এটাও দরকার নেই। কনভারসেশন ট্রাফিকের মধ্যে একটাই থাকবে আমাদের, এটা এই যে উপরে যেটা আছে কনভারসেশন ট্রাফিক, এটাই থাকবে। এখানে হচ্ছে মূল কাজ, সেটা হচ্ছে কন্টেন্ট এক্সক্লুশনটা হচ্ছে আমাদের কাজ এখানে, অ্যাড রোটেশন আর হচ্ছে কন্টেন্ট এক্সক্লুশনসটা, এটা দেখেন এখানে আছে শো অ্যাডস অন অল কন্টেন্ট। সো এখানে হচ্ছে অল কন্টেন্টের মধ্যে শো অ্যাডস বলতে কোথায় কোথায় দেখাবে বা কোথায় কোথায় দেখাবেন না। এখন এখানে নর্মালি শো অ্যাড যেটা শো অল কন্টেন্টের মধ্যে আছে, আপনি যদি চাচ্ছেন যে এখানে যেমন দেখেন যে
আমার কিছু জেনারেল অডিয়েন্স ডিজিটাল কন্টেন্ট লেভেলের মধ্যে আমি দেখাতে চাই না, এগুলো এক্সক্লুশন করতেছি, কিন্তু হ্যাঁ এক্সক্লুড করতেছি। সো আমি চাচ্ছি যে এই সকল এরিয়াগুলোর মধ্যে আমার অ্যাডগুলো দেখাবো না, এমবার্ড ভিডিওর মধ্যে আমি দেখাবো না, বা লাইভ স্ট্রিমিং ইউটিউব ভিডিওর মধ্যে আমি আমার অ্যাডগুলোকে করব না। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে এগুলোকে চেকমার্ক দিয়ে বাদ দিয়ে দিতে পারি যে হ্যাঁ এগুলোর মধ্যে হচ্ছে আমার অ্যাড দেখানো না হোক, এই জায়গাগুলোর মধ্যে আমরা অ্যাড দেখাবো না। এখন বলতে পারেন যে অ্যাম্বার্ড ভিডিওস কি, অ্যাম্বার্ড ইউটিউব ভিডিও কি? আমরা যখন ভিডিও দেখি, আমরা যখন শেয়ার করার সময় দেখবেন যে অ্যাম্বার্ড নামে একটা অপশন আছে, একটা কোড পাই আমরা। ওই কোডটা নিয়ে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে হচ্ছে কোডটা দিয়ে হচ্ছে ভিডিওটা প্লে করার মতো ব্যবস্থা করি। তো ওইরকম যদি কিছু হয়ে থাকে ওই সমস্ত ভিডিওর মধ্যে হচ্ছে আমরা আমাদের অ্যাডগুলোকে দেখাবো না। সো এখান থেকে আমরা ওকে এক্সক্লুশন করতে পারি। সো আমার দরকার নাই, থাকুক এভাবে। এগুলো সচরাচর ক্লায়েন্ট বলে দিবে যে তার যদি কোনো এক্সক্লুশন লাগে, বা আপনি ক্লায়েন্ট কাছে জিজ্ঞেস করে নেবেন যে কন্টেন্ট এক্সক্লুশনের মধ্যে এমন কোনো কি বলে প্রপার্টি আছে কি, বা এমন কোনো ডিভাইস লাগবে কিনা যেখানে হচ্ছে, বা ব্র্যান্ড আছে কিনা যেখানে হচ্ছে আপনি আপনার অ্যাডটাকে দেখাতে চান না, যেমন ইউটিউবের লাইভ ভিডিওর মধ্যে আপনি আপনার অ্যাডকে দেখাবেন না, হতেই পারে। সো ওইভাবে যদি কোনো কেস থাকে, সেই ক্ষেত্রে এগুলো আপনার ক্লায়েন্টকে বলে নিয়ে যে হ্যাঁ ঠিক আছে আমি ডিসপ্লে অ্যাড দেখাবো কি দেখাবো না, এখান থেকে হচ্ছে কন্টেন্ট এক্সক্লুশন থেকে হচ্ছে করবো যে যেগুলো যেগুলো চেকমার্ক করে দিব সেগুলোর মধ্যে হচ্ছে আমাদের অ্যাডগুলোকে আর দেখাবে না। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের কাজ করলাম এতক্ষণ পর্যন্ত, যে আমাদের মোটামুটি ক্যাম্পেইনের কাজটা করলাম, যে ক্যাম্পেইনে কত ডলার বাজেট ছিল বা কীভাবে বিডিং যাবে, এই কাজগুলো করলাম। এখন আসেন আমরা একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করতেছি, এই যে নিচে অ্যাড গ্রুপ। সো এই যে উপরে যে কাজগুলো করে আসলাম, যে বাজেট $10 দিলাম, $20 দিলাম, $30 দিলাম, বা আমি আমার হচ্ছে কি করলাম, এখানে টার্গেটের লোকেশন দিলাম, সব কিছু দিলাম। তো এই একটা ক্যাম্পেইনের মধ্যে আমি চাইলে অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারবো অনেকগুলা, 2টা 4টা 5টা অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারবো। অ্যাড গ্রুপগুলো কি? অ্যাড গ্রুপগুলো হচ্ছে আপনার কোন কোন অডিয়েন্সের কাছে যাবে, কি কি কিওয়ার্ডের উপরে যাবে, আর কি ধরনের অ্যাড আপনি রান করবেন, সেগুলো আমরা অ্যাড গ্রুপের মধ্যে ক্রিয়েট করি। সো আপনি ধরেন একটা বাজেট দিয়েছেন, কত, $20 বা $10 বাজেট দিয়েছেন, চাচ্ছেন $10 দিয়ে আপনি 2টা টাইপসের অ্যাড রান করবেন একটা বাজেটের মধ্যে দিয়ে, সেইটা আমরা এখান থেকে বসে করতে পারি একটা একটা করে। So আমাদের একটা অ্যাড গ্রুপ, এই একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করে যদি মনে হয় যে আমার আরও একটা অ্যাড গ্রুপ লাগবে যেখানে আমরা নতুন কিছু কিওয়ার্ড দিয়ে নতুন একটা অ্যাড রান করবো, বাট এই বাজেটের মধ্যেই, তখন আমরা আবার একটা অ্যাড করতে পারবো। শোনো দেখি, তারপর ক্লিয়ার হয়ে যাবে। সো এটা নিলাম যে হচ্ছে ডিসপ্লে অ্যাডস ফর হোম পেজ, সাপোজ ডিসপ্লে অ্যাড ফর হোম পেজ দিলাম। এখন আসে নিচে দিকে অডিয়েন্সের মধ্যে, যে অ্যাকচুয়ালি আমি কোথায় কোথায় হচ্ছে আমার রিচ করতে চাচ্ছি। সো এটা আগের মতোই ছিল এখানে। তো আমাদের সার্চে না গিয়ে আমরা একটু ব্রাউজে আসি। ব্রাউজে এসে দেখবো এখানে অনেকগুলো অপশন পাবো, যে একটা হচ্ছে ডেমোগ্রাফিক্যালি আমি পিপলদেরকে অ্যাটাচ করতে পারি, বা অ্যাফিনিটিতে যারা থাকে তাদের, যাদের ইন্টারেস্ট এবং হ্যাবিট বেসিস, যে আমার যে প্রোডাক্টটা বা আমি যে টপিকের বা ওয়েবসাইট বা প্রোডাক্টের জন্যই তো ধরেন আমি অ্যাড রান করতেছি। সো এই প্রোডাক্ট টাইপের ইন্টারেস্ট কাদের আছে, বা কোন এরিয়ার এই প্রোডাক্ট পিপলদের এই প্রোডাক্টের উপরে ইন্টারেস্ট থাকতে পারে, এভাবে তাদেরকে ডেমোগ্রাফিক বা অ্যাফিনিটি বা ইন মার্কেট করে আমরা করতে পারি। আর যদি রিমার্কেটিং করতে চাই, সেক্ষেত্রে রিমার্কেটিংয়ের জন্য তো আমাদের অপশন আছেই, একটা একটা করে করি। সো ধরেন আসেন হচ্ছে ডিটেল ডেমোগ্রাফিক্স, যেটা প্রথমে আছে। সো ডিটেল ডেমোগ্রাফিক্সের মধ্যে দেখেন আমাদের অনেকগুলো আছে। প্যারেন্টাল স্ট্যাটাস আছে, চিলড্রেনদের জন্য হচ্ছে এইটা, যে কী টাইপসের প্যারেন্টসদের জন্য হচ্ছে আপনার যদি কোনো প্রোডাক্ট হয়, যেমন প্যারেন্টস অফ ইনফ্যান্ট 0 to 1 ইয়ার্সের মধ্যে যাদের হচ্ছে, দেন হচ্ছে 1 to 3 ইয়ার্স, দেন প্যারেন্টস অফ হচ্ছে 4 to 5 ইয়ার্স, দেন 13 থেকে 17 বছর বয়সী যে প্যারেন্টস আছে, টিনেজের যেসব প্যারেন্টসগুলো আছে, তাদের যদি আমরা এখান থেকে পিক আপ করতে চাই, সেটা আমরা করতে পারি। দেন ম্যারিটাল স্ট্যাটাসের মধ্যে ম্যারিড, আনম্যারিড, ইন এ রিলেশনশিপ, সিঙ্গেল, হোয়াটএভার, যে এরকম কোনো পার্সনদের যদি আমাদের হচ্ছে প্রোডাক্ট রিলেটেড দেখাতে চাই বা প্রোডাক্টটা দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কাস্টমারদেরকে ডিফাইন করতে পারি। এরপরে যদি আমার এডুকেশন লেভেলে যদি কোনো লিমিটেশন থাকে, যে আমার এডুকেশন লেভেল মিনিমাম অ্যাড যাদের ব্যাচেলর ডিগ্রি পাস করছে, বা হচ্ছে বিবিএ এমবিএ কমপ্লিট করছে, হাই স্কুল গ্রাজুয়েটেড স্টুডেন্ট, তাদেরকে হচ্ছে আমরা দেখবে, বা অ্যাডভান্স ডিগ্রি আছে যাদের, তাদের জন্য হচ্ছে আমাদের একটা শো হবে। সো এটা হচ্ছে এখানে দেখাবে। এখন মনে করেন অনেক হোম ওনারশিপ স্ট্যাটাসটা কেন দরকার দিল, এখন মনে করেন যাদের অনেক বেশি টাকা পয়সা, অনেক বেশি এক্সপেন্সিভ, আপনার প্রোডাক্টটা অনেক বেশি এক্সপেন্সিভ। সো আপনার প্রোডাক্ট যদি অনেক বেশি এক্সপেন্সিভ হয়, অনেক বেশি দামি হয়, সেক্ষেত্রে তো এটা সবাই কেনার কথা না। যারা সাধারণত এক্সপেন্সিভ জিনিস ইউজ করে, এখন কারা ইউজ করবে, যাদের অনেক বেশি টাকা পয়সা বেশি,
তো দ্যাট মিনস তাদের হোম ওনারশিপ স্ট্যাটাস অনেক বেশি বেটার, তারাই কেনার কথা। সো দেখেন আমরা হোম ওনারশিপ স্ট্যাটাসে যদি একটু ব্যাক করি, এখানে আসি, আমরা এখানে কাদের জন্য চাচ্ছি, হোম ওনার্স বা হচ্ছে রেন্টার্স, কাদের জন্য হচ্ছে থাকবো। এখন বলতে পারেন যে ভাই রেন্টারটা গুগল কেমনে বুঝে, এটা বাংলাদেশ পারপাসে কে ভাড়াটিয়া কে বাড়িওয়ালা সেটা ধরার হয়তো কোনো সিস্টেম নাই, বাট যেখানে মার্টিন ভাই আছে উনি ওকে ভালো বলতে পারবে। আপনি যদি বাইরের কান্ট্রিতে কোথাও রেন্টে থাকেন সেক্ষেত্রে প্রপার গভর্নমেন্ট ওয়াইজই আই থিঙ্ক সো খুব ভ্যালিড একটা স্ট্রং ডকুমেন্টেশন লাগে। মার্টিন ভাই, আই গেস আমি ঠিক বলছি। জি জি। তো এখন যদি আপনার কাছে এরকম স্ট্রং ডকুমেন্টেশন থাকে, সো গুগলের কাছে এগুলো নেওয়া কোনো ব্যাপার স্যাপার না। সো ধরুন হোম ওনারের কাছে নিব, সো যারা বাড়িওয়ালা তাদের কাছে আমি সেল করতে চাচ্ছি, বা আমি যারা রেন্টের থাকে তাদের কাছে হচ্ছে আমি সেল করতে চাচ্ছি। সো আমরা এখান থেকে আমি আমার ডেমোগ্রাফিক্স এরিয়ার মধ্যে থেকে তাদের বিহেভিয়ার ওয়াইজে আমার যে প্রোডাক্টটা বা আমি যেটার জন্য অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজ রান করতেছি, আমি অ্যাকচুয়ালি কাদেরকে দেখাতে চাই বা কাদের জন্য এটা, তাদেরকে আমরা ডেমোগ্রাফিক্স থেকে হচ্ছে পিক আপ করতে পারি। এরপর হচ্ছে ইন্টারেস্টের উপরে বেস, এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যে অ্যাফিনিটিটা ইন্টারেস্ট, কজ অফ এটার মধ্যে ম্যাক্সিমাম আপনাদের কাজ করতে হবে। যেমন আমার প্রোডাক্টটা হচ্ছে কি রিলেটেড, আমি যে অ্যাডটা রান করতে চাচ্ছি এই অ্যাডটা ধরেন যে মোবাইল রিলেটেড সাপোজ। সো মোবাইল রিলেটেড হলে ডেফিনেটলি এটা আমার তো হচ্ছে কোথায় যাবে, আমার টেকনোলজিতে যাবে, রাইট। ধরেন আপনি হচ্ছে কোনো একটা কি বলে গাড়ির বিজনেস করতেছেন, সো আপনার ভেহিকল অ্যান্ড ট্রান্সপোর্টেশনে যাবে। আমার টেকনোলজি যে ফাইনাল সেটা না, আমি যদি টেকনোলজির মধ্যে যাই, টেকনোলজিরও দেখেন অনেক অপশন আছে, তার মধ্যে আমার মোবাইল আছে, সোশ্যাল মিডিয়া আছে, টেকনো আছে, অনেকগুলো আছে। তারপরে আমি যদি বলি যে না আমার হচ্ছে ফিটনেস রিলেটেড হচ্ছে আমার অ্যাডটা, সো ফিটনেস রিলেটেড হলে ফিটনেস রিলেটেড আছে, ফিটনেসের কি রিলেটেড, স্পোর্টস ফ্যান, স্পোর্টস ফ্যানের মধ্যে আরও সাব ক্যাটাগরি আছে, দেখেন এগুলোর মধ্যে কোনগুলো যায় আপনার সাথে। বা আপনি যদি বলেন যে আমার পলিটিশিয়ান রিলেটেড, আমার ফুড রিলেটেড, বা আমার শপিং রিলেটেড, বিউটি আর কি বলে গার্ডিং রিলেটেড, ব্যাংক ফাইন্যান্স রিলেটেড, ওয়েলনেস রিলেটেড, যে রিলেটেডই হোক না কেন আমাদের এখানে অপশন দেওয়া আছে, এবং আমরা এখান থেকে যেটা যেটা আমাদের দরকার সেগুলোকে আমরা এখান থেকে পিক আপ করতে পারি। তাহলে আমি যদি বলি যে ফুড অ্যান্ড ডাইনিং আর হোম অ্যান্ড গার্ডেনিং, হবিজ, এখন আপনার যে শুধুমাত্র বিউটি প্রোডাক্ট, যেটা সাপোজ বিউটি প্রোডাক্টটা যে অন্য কোনো প্রোডাক্টের সাথে যেতে পারে না সেটা তো না, এখন একটা বিউটি প্রোডাক্ট নিয়ে তো সেটা তো হবিজের মধ্যে যেতে পারে। এখন নর্মালি বিউটি প্রোডাক্টেও যদি থাকেন, দেখেন এখানে কার্সর রাখছি, দেখেন ইমপ্রেশন কি পরিমাণ যায় বিউটি প্রোডাক্টের মধ্যে, কোথায় যায়, এস্টিমেট বেজ অন, এখানে দেখা আছে এস্টিমেট বেজ অন, শুধুমাত্র ইউনাইটেড স্টেটস থেকে ডিসপ্লে অ্যাডের মধ্যে উইকলি প্রায় 5 বিলিয়ন থেকে 10 বিলিয়ন ইমপ্রেশন যায় এক একটা অ্যাডের মধ্যে, মানে টোটাল যে অ্যাডগুলো রান হয় আর কি, এরকম অ্যাডগুলোর মধ্যে 5 বিলিয়ন থেকে 10 বিলিয়ন শুধুমাত্র ইউনাইটেড স্টেটস, যেহেতু আমরা ইউনাইটেড স্টেটসই হচ্ছে সিলেক্ট করছিলাম, সো ইউনাইটেড স্টেটস থেকে ডিসপ্লে অ্যাডের মধ্যে শুধুমাত্র এই পরিমাণ ইমপ্রেশন যাচ্ছে। এখন বোঝেন এখানে কি পরিমাণ ইউজার তাহলে এই কোয়ালিটির উপরে ইউনাইটেড স্টেটস থেকে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইটে যায় এবং তারা তাদের সামনে অ্যাডগুলোকে হচ্ছে গুগল দেখায়। সো হিউজ পরিমাণ একটা অপরচুনিটি আছে এখানে। সো ধরেন আমি আমার প্রোডাক্টটাকে টোটাল বিউটি ওয়েলনেসই দিতে চাচ্ছি, যেটার পারপাসে হচ্ছে আমার এখানে দেখি আমার ইমপ্রেশন, আমার বাজেটে ইমপ্রেশন আমাকে কি পরিমাণ দেখাতে পারে সে। তো 700 ইমপ্রেশন মতো দেখাবে, এবং আমি যদি এখান থেকে বলি বিউটি ম্যাভেন্সকেও যদি লিখে অ্যাটাচ করে দেই সাব ক্যাটাগরির মধ্যে, আস্তে আস্তে আমার ডিফাইন হচ্ছে, হ্যাঁ ন্যারো হচ্ছে, যে এক্স্যাক্টলি তাদেরকেই দেখাবে। সো এইগুলো হচ্ছে আমার অ্যাফিনিটি থ্রুতে যদি আমরা হচ্ছে কোনো একটা অ্যাড দেখি। এরপরে আমার হচ্ছে লাইভ ইভেন্ট, মানুষের লাইভ ইভেন্ট থাকতে পারে, ইন মার্কেট অডিয়েন্স থাকতে পারে, সেখান থেকে হচ্ছে তাদের রিসার্চ প্ল্যান বেসড। এখন আসেন ইন মার্কেট অডিয়েন্সে যাই, ইন মার্কেট অডিয়েন্সের মধ্যে আমরা কি কি পাচ্ছি, এখানেও পিপলদের ইন্টারেস্ট আছে। ইন মার্কেট অডিয়েন্স বলতে এখন আপনার যে প্রোডাক্টটা দিচ্ছেন, প্রোডাক্টটা কী টাইপের, কী ক্যাটাগরির বা কাদের জন্যে, আমারটা পার্সোনাল বা বিউটি কেয়ার রিলেটেড প্রোডাক্ট, সো আমার জন্য এটা হতে পারে। আমি যদি এখানে আসি, এখানে বিউটির মধ্যে কী ধরনের প্রোডাক্ট, আমার একটা হেয়ার কেয়ার প্রোডাক্ট, বা আমার একটা মেকআপ প্রোডাক্ট, বা কসমেটিক্স, বা আমার একটা স্কিন কেয়ার প্রোডাক্ট, এটা যদি আমাদের স্পেসিফিক কোনো একটা প্রোডাক্ট থাকে আমরা ইন মার্কেটে এগুলোকে ডিসাইড করতে পারি। কেন করতে পারি ডিসাইড, তাহলে আমার শুধুমাত্র স্কিন রিলেটেড প্রোডাক্টের উপরে যে সকল পিপলদের ইন্টারেস্ট বা সার্চ থাকে এবং তারা যে সকল ওয়েবসাইটগুলোর মধ্যে ভিজিট করে তাদের কাছে আমার অ্যাডটাকে দেখানোর ব্যবস্থা করবে গুগল নিচে। কজ আমি গুগলকে ডিরেক্টলি ডিফাইন করে দিচ্ছি যে আমার প্রোডাক্ট হচ্ছে ইন মার্কেটে এইটা, ইন্টারেস্ট কাদের, যাদের ইন্টারেস্ট হচ্ছে বিউটির উপরে, ওয়েলনেসের উপরে, তাদের ক্ষেত্রে কী ধরনের প্রোডাক্ট, স্কিন কেয়ারের প্রোডাক্ট, আমি তাদেরকে
বলে দিতে পারতেছি, গুগলকে বলে দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ইন মার্কেট অডিয়েন্স যদি আমরা সেট আপ করি। এরপর আমি কাস্টম অডিয়েন্স যদি দিতে চাই, কাস্টম অডিয়েন্স এখন কোথা থেকে আসে চলেন যাই দেখি। এখান থেকে আমার এটা আপনারা দেখেন যে আমাদের ডিসপ্লে যেটা আছে এটা আমি একটা বানায় রাখছিলাম, দ্যাটস এখানে আমার আছে। আপনাদের এরকম এমটি থাকবে, এখানে নিচে যে কাস্টম অডিয়েন্স আছে, তো আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্সে যাই। এখন আসেন, আমরা এখান থেকে ২-৩ ভাবে কাস্টম অডিয়েন্সকে ধরতে পারি। যেমন আমি চাচ্ছি এই যে প্রথম আলো পত্রিকাতে যারা আসে, আমার যে বিজনেসটা, এই বিজনেসটা মনে করেন প্রথম আলো পত্রিকাতে যারা আসে তারা আমার ক্লায়েন্ট হতে পারে, আমি জানি। যেমন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি, ঠিক আছে? সো অ্যাফিলিয়েট মার্কেটিং যেহেতু আমি করি, ধরেন আমি কোনো একটা প্রোডাক্টের অ্যাড দিচ্ছি। সো ওয়্যার কাটার হচ্ছে ওয়ার্ল্ডের মোটামুটি টপ লেভেলের একটা ভালো ওয়েবসাইট যেখানে সব বিষয় নিয়ে কথা বলা হয়। সো ওয়্যার কাটারে যে ধরনের ট্রাফিকগুলো আসে, বা ওই যদি আমি সেকশন ধরি যে ওয়্যার কাটারের ধরেন যে কফি মেকার মেশিন বা কফি মেশিন রিলেটেড যে প্ল্যাটফর্মটা আছে, ওই প্ল্যাটফর্মে যারা আসে তারা হচ্ছে আমার জন্য ক্লায়েন্ট। ডেফিনেটলি তারা আমার ক্লায়েন্ট। যদি আমি আমার ওয়েবসাইটে অ্যাফিলিয়েট করতেছি বা আমি একটা প্রোডাক্ট সেল করতেছি হচ্ছে কফি মেকার মেশিন আমার কোম্পানি থেকে, ওয়ালমার্ট নামক একটা ওয়েবসাইট আছে যেখানে কফি মেকার মেশিন নিয়ে কথা বলা, এবং সেটা টপ লেভেলের সাইট, এবং ওইখানে যে অনেক পরিমাণ পিপল আসে কফি মেকার মেশিনের উপরে নিতে, সো তারাও তো আমার কাস্টমার। সো আমি জানি যে আমার ওই ওয়েবসাইটে যে কাস্টমার আসে, যেমন ব্যাপারটা সহজ কথা দিয়ে বলি যে দোকানে আপনার সামনে একটা দোকান আছে, আমি জানি ওই দোকানে কি ধরনের কাস্টমার আসে। তো ওই দোকানে যে ধরনের অনেক কাস্টমারের ভিড় লেগেই থাকে, তো ওই দোকানদার যে টাইপের প্রোডাক্ট বিক্রি করে এত কাস্টমার নিয়ে আসছে, আমি তার দোকানের সামনে একটা দোকান লাগিয়ে যদি ওই টাইপের প্রোডাক্ট সেল করি, চান্সেস থাকবে যে ওর দোকানে যদি বেশি ভিড় হয়ে যায় আমার এখানে আসবে কেনার জন্য, এটাই স্বাভাবিক। তো আমি জানি যে ওই ওয়েবসাইটে যে টপিকটা সেল হচ্ছে সেটা আমিও সেল করতেছি, প্রোডাক্ট সেল করছি, এবং আমি জানি ওইখানে হিউজ পরিমাণ ট্রাফিক আসে। সো ওরাও আমার জন্য কাস্টমার। সো আমি যদি আমার প্রোডাক্টটা তাদেরকে দেখাইতে পারি ওই ওয়েবসাইটে যারা আসে, তাহলে আমার একটা চান্সেস থাকে তারা আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনবে। এইটা আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্স থেকে ডিসাইড করে দিতে পারি যে হ্যাঁ, ওই ওয়েবসাইটে যারা আসে তারা হচ্ছে আমার কাস্টমার। আমি কি বুঝতে পারছি? একটু আমার সাথে কমিউনিকেট করেন। জি ভাইয়া। আচ্ছা, জি ধরেন জি এখন বুঝেছি ভাইয়া। এখন মনে করেন আমরা ওয়্যার কাটার একটু যাই। তার আমার কথা হচ্ছে এই ওয়্যার কাটারের এই যে হেলথ অ্যান্ড ফিটনেস যে প্ল্যাটফর্মটা আছে বা ক্যাটাগরিটা আছে, এখানে অনেকগুলো পোস্ট, কোনো না কোনো পোস্ট এখানে ডেফিনেটলি র্যাঙ্ক আছে, বা এই সেক্টরটাতে ইউজার ডেফিনেটলি আসে। ২০০ জন হইলেও আসে, ১০০ জন হইলেও আসে, এবং সর্বনিম্ন ম্যাক্সিমাম কত আসে এটা তো আমি জানি না, সর্বনিম্ন ধরলাম এই যে আসে। তাহলে এইখানে কন্টেন্ট করতে যারা আসে, এখানে সবই তো হচ্ছে কি রিলেটেড, এখানে সবই হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড প্রোডাক্ট। সো হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড যে কোনো প্রোডাক্টই হোক না কেন, আমার যদি প্রোডাক্টগুলো থাকে সেই ক্ষেত্রে আমার জন্য তারা হচ্ছে পটেনশিয়াল কাস্টমার হতে পারে। আমরা যেটা করতে পারি, এই পুরো ওয়েবসাইটকে ধরলাম, ধরে আমরা এই যে এখানে যে অডিয়েন্স নেম এটাতে পরে আসি, এই নিচের দিকে একটু দেখেন যে এক্সপ্যান্ড অডিয়েন্স বাই অলসো ইনক্লুডিং পিপল হু ব্রাউজ টাইপ অফ ওয়েবসাইট, এইখানে আসেন, এসে আপনার ওয়েবসাইটটা এখানে ধরায় দেন যে এই ওয়েবসাইট দিলাম। এখন এটা না দিয়ে রুট ডোমেন কেন দিলাম না? আমি গুগলকে এটা মিন করতে যাচ্ছি, ভাই এক্স্যাক্টলি এই ইউআরএল এর মধ্যে যারা আসে তারা আমার অডিয়েন্স হতে চাই। এখন দেখেন ইনসাইট আমাকে দিচ্ছে উইকলি ইমপ্রেশন, এই এখানে যে পরিমাণ পিপল আসে তাতে আমার ১ বিলিয়ন থেকে ৫ বিলিয়ন হচ্ছে আমার ইমপ্রেশন যেতে পারে, যার ৫১% পিপল হচ্ছে মেল, এবং যাদের এজ রেঞ্জ হচ্ছে ২৫ থেকে ৩৪-২০%, এবং নন প্যারেন্টস হচ্ছে প্রায় 66%। টপিক কি তাদের? তারা নিউজ পেপার, নিউজ, অনলাইন ভিডিও, এগুলোর উপর তাদের হচ্ছে অনেক বেশি ইন্টারেস্ট। আমি কিন্তু পেয়ে গেলাম। আমি যদি এখন ডিরেক্টলি বলি ওকে ফাইন, এই ওয়েবসাইটে যারা আসে তারা অন্যান্য ওয়েবসাইটেও যাচ্ছে, বা এই ওয়েবসাইটে ঘুরে ফিরে আসতে পারে, বা অন্য জায়গাতে যেতে পারে, বা তাদেরকে কিন্তু পিক আপ করে ফেলছে গুগল যে তারা কি, তাদের কি স্ট্যাটাস, তারা মেল কত পার্সেন্ট, মেল কত পার্সেন্ট ফিমেল, তারা সেটা কিন্তু গুগল এখান থেকে ঠিকই পিক আপ করে ফেলছে। ঠিক আছে, দেখেন। So, আমি গুগল যেহেতু পিক আপ করছে, so তারা কোথায় যায় গুগল এটা জানে, কোন কোন ওয়েবসাইটে ভিজিট করে, কোথায় থেকে ভিজিট করে, দেখেন তাদের কি কি টপিকে, তারা নিউজ পেপার, নিউজ, অনলাইন ভিডিও, অনলাইন কমেডিজ, এগুলোর মধ্যে তারা সাথে থাকে। তো এই জায়গাগুলোর মধ্যে তাদের অ্যাড দেখানোর ব্যবস্থা আমার করবে গুগল। ভাইয়া, ব- একটা কোশ্চেন ছিল। বলেন। আমি যে এই ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম, এর মানে তো এই না যে এই ইউআরএল এর মধ্যে আমার অ্যাডটা রান হবে। না মানে না না এই ইউআরএল এর যে ডেটা আছে, তারা যে অন্য ওয়েবসাইটে যায়, যেখানে গুগল পারে তাদের অ্যাডটা দেখাবে, জিনিসটা রাইট কেমন? রাইট যে আমি চাচ্ছি যে এই এই দোকানে যারা আসে তাদের দেখা, এখন তারা যেখানে যাক
দেখানোর ব্যবস্থা করুক, বাট এখানে যে দেখাইতে হবে, আমি ব্যাপারটা এমন না যে এই ওয়েবসাইটের মধ্যে এই লিঙ্কে দেখাবে না। আমি বলছি এই লিঙ্কে যারা কাস্টমার আসে তারা আমার কাস্টমার, তারা এখন অন্যান্য পোর্টালে যেতে পারে, কোথায় কোথায় যায় এখানে মোটামুটি একটা টপিক আমাকে গুগল বলতেছে, সাজেশন দিচ্ছে যে এখানে এর এর যায়। এখানকার যেখানেই যাক না কেন ওই সকল সাইটগুলো যদি অ্যাডসেন্স অ্যানাবল করা থাকে গুগল আমার অ্যাড দেখায় দিবে তাদেরকে। বুঝছেন? জি ভাইয়া, জি ভাইয়া ভালো বুঝতে পারছি। কি আপু বলেন? আচ্ছা, এই আমি কি এরকম ওয়েবসাইট শুধু একটাই দিতে পারি, না, মানে একটার নাম দিতে পারি না না, সেভারাল? আপনি আপনি মাল্টিপল দিতে পারেন ইচ্ছা মতো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সো থ্যাংক ইউ। এখান থেকে হচ্ছে আমরা আমাদের ধরেন এটাকে হচ্ছে আমি নিব, সো এটাকে আমরা নিচ্ছি, ধরেন আমি এখানে রাখলাম, রাখার পর এটা অ্যাড হলো, এরপরে হ্যাঁ, এরপরে ধরেন এটা তো ওয়েবসাইট, এখন মনে করেন যে কিছু অ্যাপস আছে, প্লে স্টোরে কিছু অ্যাপস আছে, তো আপনি ধরেন একটা অ্যাপস দেখলেন যে 100 মিলিয়ন নিচ্ছে, যেমন ধরেন আমার যদি জিম রিলেটেড প্রোডাক্ট হয় বা বিউটি রিলেটেড প্রোডাক্ট হয়, সো মনে করেন এরকম বিউটি রিলেটেড টিপস বা জিমের টিপস নিয়ে অনেক অ্যাপস আছে প্লে স্টোরে। আপনি তো ঘুরে ফিরে দেখলেন কি এমন একটা অ্যাপস আছে যেটা প্রায় ২০০-র মতো বা ১০০ মিলিয়নের মতো ডাউনলোড হইছে। ১০০ মিলিয়নের মতো না সাপোজ বা ৫০ মিলিয়ন ডাউনলোড হইছে। ৫০ মিলিয়ন যেখানে ডাউনলোড হইছে, ওই পিপল গুলা যে মোবাইল থ্রুতে ডাউনলোড করছে, ওই মোবাইল থ্রুতে সে অন্যান্য ইন্টারেস্ট গুলোর মধ্যেও যাচ্ছে। বিভিন্ন ওয়েবসাইটে যেতে পারে, বিভিন্ন পোর্টালে যেতে পারে, ইউটিউবে যেতে পারে ভিডিও দেখতে গেলে। বাট গুগল কিন্তু তাকে ঠিকই ট্র্যাক করতে পারতেছে কজ অফ ওই অ্যাপসের মধ্যে যদি অ্যাড চলে, দ্যাট মিনস কিসের অ্যাড চলতে পারে, অ্যাড কোথা থেকে চলে? মোবাইলে আমরা যে অ্যাপসগুলো দেখি সেখানে যে অ্যাড আসে, অ্যাডগুলো কিন্তু গুগল থেকেই আসে, গুগল অ্যাড মুভের অ্যাড আসে। সো ওই ইউজারদেরকে গুগল ট্র্যাক করতে পারে, অ্যাপস যারা চালাচ্ছে। সো অ্যাপস ইউজার যারা, তারা কোন ওয়েবসাইটে যাচ্ছে বা কোন অ্যাপসে যাচ্ছে, অন্যান্য অ্যাপসে যাচ্ছে, বা ওই রিলেভেন্ট ওই অ্যাপস বলেন বা ইউটিউব পোর্টাল বলেন, গুগলের যে নিজস্ব প্ল্যাটফর্ম, ওইখানের মধ্যেও তাদেরকে অ্যাড দেখায়। বাট আমার কাছে টার্গেট আছে যে আমি হচ্ছে ফিটনেস রিলেটেড হচ্ছে আমার একটা প্রোডাক্ট, এটার অ্যাড আমাকে ভাই দেখাইতে হবে। তো কাদের দেখাবো? আমি দেখলাম যে অমুক একটা অ্যাড আছে, যে অ্যাডের মধ্যে প্রচুর পরিমাণ পিপল হচ্ছে এঙ্গেজড আছে, আমরা যদি অনেক বেশি ডাউনলোড হয়েছে, সো তাদের একটা ডেটা গুগলের কাছে আছে। আমরা এখান থেকে অ্যাপটাকে ধরায় দিতে পারি যে কোন টাইপের অ্যাড, অ্যাডের নামটা প্লে স্টোর থেকে দিয়ে দেন বা ডিরেক্টলি সার্চ করেন পেয়ে যাবেন, লাইক দ্যাট বঙ্গ টিভি আমি লিখি, দেখেন জাস্ট লিখি বঙ্গ টিভি, মনে করেন যে এই যে বঙ্গ টিভি আসছে, ধরেন এই টিভি, এই অ্যাপটা, এই অ্যাপসের মধ্যে যারা আসে আর তাদেরকে আচ্ছা আমি আমার অ্যাডটাকে দেখাতে চাই, আমি এটাকে নিয়ে নিলাম, এই অ্যাপসে যারা আসে তাদেরকে হচ্ছে আমি আমার অ্যাড দেখাবো। সো আমি এখান থেকে চাইলে এভাবে মোবাইল অ্যাপস যারা ইউজ করে তাদেরকেও পিক আপ করতে পারি, একদম এক্স্যাক্টলি কাস্টম করে দিতে পারি যে আমার এদের কি দেখানো দরকার, এই জায়গার পার্সনদের দেখানো দরকার, এই দোকানে যারা আসে তাদেরকে আমার অ্যাড দেখানো দরকার। এটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারি। সো এটা আমি নিলাম না, থাকুক, এটা রিমুভ করে দিই। বলেন। ভাইয়া, অ্যাপস এর মধ্যে যে অ্যাডস গুলা শো হয়, এগুলো এই অ্যাডমোভ অ্যাডস থেকে গুলা আসে, কি, অ্যাডমোভ মানে থেকে আসে, বলছি, গুগলে অ্যাডমোভ। ওকে, ওইটার জন্য কি আমাদের আলাদা কিছু করতে হয় না? হচ্ছে আমি জাস্ট এখানে সেটআপটা দিলাম, পরে হচ্ছে গুগল এটা ইউটিউবে দেখাবে না অ্যাপসে দেখাবে না ওয়েবসাইটে দেখাবে, এটা গুগল ডিসাইড এটা করে। গুগল জিনিসটা ডিসাইড কেমন? করবে, হ্যাঁ। আমরা অ্যাড ও, এখানেই রান করব, সেটা দেখাবে ওখানে। এখন এরপর হচ্ছে আপনি ধরেন যে বলতেছি যে ধরেন আপনি একটা বিজনেস করতেছেন, শপিং বা ডিসপ্লে দেখাচ্ছেন, যে আমি চাচ্ছি যে যে প্লেসের যে ব্যাপারটা, সার্টেন প্লেস, তো ধরলাম যে যারা ডিজনিল্যান্ডে ঘুরে আসছে যে সকল ইউজাররা, তাদেরকে শুধুমাত্র আমি দেখাবো একটা, বা যারা হচ্ছে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে থাকে তাদেরকে হচ্ছে দেখাবো। এইখান থেকে হচ্ছে আমরা প্লেসটাকে অ্যাড করে ফেলতে পারি যে এই প্লেসের লোকদের আমার একটা দেখাও, সেটা জিওগ্রাফিক্যালি গুগল এটা ডিসাইড করে নিবে কিভাবে দিবে। এটা হচ্ছে আমি নিজে থেকে কোনো একটা দিতে পারি। এর বাইরে যে এখানে আছে যেটা, যে পিপল উইথ দিস ইন্টারেস্ট অ্যান্ড পারচেস ইন্টেনশন, এখানে আমি যদি পারচেস বা ইন্টেনশন থাকে পিপলের, কি কি পিপলের অনেক ধরনের ইন্টেনশন থাকতে পারে, যে এই টাইপের ইন্টেনশন যাদের আছে তাদের একটাকে দেখান। এর আগে গেলে তো হচ্ছে আমার ওয়েবসাইটগুলো, যেগুলো আমি এক্সক্লুড করলাম, আলাদা করে হচ্ছে আমি এক্সপান্ড করলাম। বাট এর বাইরে এখানে যেটা হচ্ছে যে ফলোয়িং, ইনক্লুড পিপল উইথ ফলোয়িং ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার। সো এখানে দুইটা অপশন আছে, পিপল হু সার্চ ফর অ্যানি অফ দিস টার্মস অন গুগল। সো এখানে যদি সার্চ করি সেক্ষেত্রে হচ্ছে আমরা যে টার্মসগুলো এখানে দিব, এই টার্মসের মধ্যে গুগলে যদি যারা যারা সার্চ করে তাদেরকে হচ্ছে দেখানো হোক, এটা দেখাবে। আর যদি উপরেটা রাখি পিপল উইথ অ্যানি অফ দিস ইন্টারেস্ট অর পার্টস ইন্টেনশনস, এই ক্ষেত্রে হচ্ছে পিপল, এমন আমি যে এখানে যে পার্টস ইন্টেনশনগুলো দিব, এই পারপাসে যারা সার্চ করে বা ঘোরাঘুরি করে তাদেরকে হচ্ছে দেখাবে। যেমন আমি যদি বলি যে সাপোজ
উইমেন্স ব্যাগ, উইমেন শোল্ডার ব্যাগ পার্টস, তারপর হচ্ছে লেডিস ব্যাগ, তারপর হচ্ছে এখানে স্মল লেদার ব্যাগ, তারপর এখানে কি ব্যাগ শোল্ডার ব্যাগ, হ্যান্ড ক্রাফটস, আর এখানে অনেকগুলো আছে। হ্যাঁ, ক্রস বডি ব্যাগ ফর লেডিস। এই ধরনের ইন্টারেস্ট নিয়ে যারা হচ্ছে সার্চ করতেছে তাদেরকে দেখানো হোক, আমি তাদেরকে এখানে ডিরেক্টলি দেখাতে পারি, এভাবে রাখতে পারি। সো এইটা বেশি উপরে ফোকাস না দেওয়াটাই ভালো, কারণ তার থেকে ভালো জায়গা হচ্ছে আমি নিচে আমরা যদি ডিরেক্টলি ওয়েবসাইট ধরায় দিই যে অমুক ওয়েবসাইটের যে সকল কাস্টমার আসে তাদেরকে আমার অ্যাড দেখানো হোক। সো এই হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স। তো ধরুন অডিয়েন্সের নাম দিলাম হচ্ছে যে সেকেন্ড সেকেন্ড ডিসপ্লে, যেহেতু আমার আগে একটা নাম আছে সেকেন্ড ডিসপ্লে অ্যাডস দেন আমরা ক্রিয়েট করি। আচ্ছা, প্রিয়তর ভাই যদি আরো থাকে আমি পরে বলতেছি, সমস্যা নাই, আসেন। তো অডিয়েন্স দিলাম, দেওয়ার পর এই হচ্ছে আমার ডেমোগ্রাফিক্স। তো ডেমোগ্রাফিক্সে হাত দেওয়ার দরকার নেই, মূল কাজ আরেকটু আছে এখানে, সেটা হচ্ছে কন্টেন্ট টার্গেটিং। কন্টেন্ট টার্গেটিং বলতে আমরা যে অ্যাডটা ক্রিয়েট করলাম এটা কই দেখাবো, আমার জন্য যদি কোনো নির্দিষ্ট জায়গা থাকে, যদি গুগলের কাছে আল্লাহর রাস্তা ছেড়ে দেই, ভাই গুগল তুমি দেখাও তোমার মতো করে, দরকার নাই। বাট আমার যদি কোনো নির্দিষ্ট থাকে যে গুগলও দেখাক, বাট আমার কাছে কিছু টার্গেটেড ওয়েবসাইট আছে, যে সকল ওয়েবসাইটগুলোর মধ্যে অ্যাডসেন্স এনেবল আছে বা ইউটিউবে ভিডিও আছে যেখানে অনেক বেশি ট্রাফিক আসে, সেইখানে যদি আমার অ্যাডটাকে দেখাতে পারি আমার জন্য একটা চান্সেস থাকে। এখান থেকে আমরা কন্টেন্ট টার্গেটিং করতে পারি। কন্টেন্ট টার্গেটিংয়ের মধ্যে আমরা তিনটা অপশন পাই, একটা হচ্ছে কিওয়ার্ড, একটা টপিক, একটা হচ্ছে প্লেসমেন্ট। তো এখানে হচ্ছে আমরা প্লেসমেন্টটাকে নিব, প্লেসমেন্ট দিলাম। দেখেন প্লেসমেন্টের মধ্যে বলতেছে, প্লেসমেন্ট বলতে আমরা কোথায় আমাদের অ্যাডটাকে দেখাবো, আমরা যে অ্যাডটা বানাবো সেই অ্যাডটাকে আমরা কোথায় দেখাবো। এখানে আসেন ব্রাউজের মধ্যে আমি ওয়েবসাইটের মধ্যে দেখাতে চাই, ইউটিউবের চ্যানেল, ইউটিউবের ভিডিও, কোনো একটা অ্যাপস কোথায় দেখাতে চাই, এটা আমরা সার্চ করতে করে বের করতে পারি। যদি আপনার কাছে ডিফাইন করাই থাকে যে আমি অমুক ভিডিওতে দেখাবো, ইন্ডিভিজুয়াল একটা ভিডিওতে দেখাবো, বা আমি প্রথম আলো পত্রিকাতে আমার ইয়েটাকে দেখাবো, এন্টারে আসি। এন্টার এসে আপনি আপনার প্লেসমেন্টটা এখানে জাস্ট দিয়ে দেন। কি যাচ্ছি, ধরেন আমার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আমরা আমাদের অ্যাডটাকে দেখাতে চাচ্ছি। সো অ্যাড অন প্লেসমেন্ট, আমাদের এই ওয়েবসাইট অ্যাড হয়ে গেল। দ্যাট মিনস এই ওয়েবসাইটের মধ্যে আমাদের অ্যাডকে গুগল দেখাবে। ঠিক আছে, তো এরকম বড় বড় যত ওয়েবসাইট আছে, আপনি যদি নির্দিষ্ট ট্রাফিক ইন্টারেস্ট থাকে যে হ্যাঁ এই ওয়েবসাইটের মধ্যে অ্যাড চলে, সো এই অ্যাডগুলোর মধ্যে ওয়েবসাইটগুলোর মধ্যে আমরা আমাদের অ্যাডগুলোকে দিতে পারি। সেটা হচ্ছে আমরা এখানে লাইন বাই লাইন দিয়ে দিব। এরপর ব্রাউজে আবার আসি, ধরুন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো একটা চ্যানেলের মধ্যে আমি ভিডিও দেখাবো, চ্যানেলের নাম দেন, পেয়ে যাবেন। এখানে সার্চ করলেই আমরা পেয়ে যাব। বা হচ্ছে ধরুন আমরা ইউটিউবে কোনো ভিডিওর মধ্যে যাব, সাপোজ আমি ভিডিওর মধ্যে আসি এবং এসে সার্চ করলাম যে এসইও না, এসইও না, ডিজিটাল মার্কেটিং। কোর্স ইন বাংলা, সাপোজ এই টাইটেল নিয়ে যে সকল ভিডিওগুলো আছে এই সকল ভিডিওর মধ্যে একটু চেষ্টা করি যে আমাদের অ্যাডটাকে দেখানো যায় কিনা। এই টাইটেল নিয়ে টোটাল আমাকে বলতেছে ইউটিউবের চ্যানেল আছে 1000 বেশি এবং ভিডিও পাইছে 1000-এর বেশি। তো আমরা ভিডিওর মধ্যে অ্যাড দেখাবো আমাদের। এখানে দেখেন ভিডিওগুলো আছে, যাদের ভিডিওর মধ্যে আমরা একটাকে, যেমন আমাদের কোডার ট্রাস্টেরও ওয়েবসাইটের মধ্যে এই ভিডিওটা আমাদের আফজাল সাহেবের কলিগ আমাদের, ওনার ভিডিওর মধ্যে হচ্ছে চাইলে একটা আমরা দেখাতে পারি। বা হচ্ছে এখানে অন্যান্য ভিডিও আছে যে অমুকের ভিডিওতে অনেক বেশি ভিউজ যাচ্ছে বা ভালো ভিউ হচ্ছে, হ্যাঁ, তো এই ভিউগুলোর মধ্যে দেখে আমরা চাচ্ছি যে এইটার মধ্যে আমরা আমাদের অ্যাডটাকে রান করবো। সিলেক্ট করে দিলাম, এই দেখেন এই ভিডিওটা আমাদের এখানে চলে আসছে। এই ভিডিওর মধ্যে হচ্ছে আমাদের অ্যাডটাকে হচ্ছে রান করবে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে আমরা যদি আমাদের অ্যাডটা, যে আমরা যে অ্যাড বানাচ্ছি ডিসপ্লে অ্যাড, এটা কোথায় কোথায় দেখাবো সেটা আমি চাইলে ডিসাইড করে দিতে পারি যে অমুক জায়গাতেই দেখাও এবং এইটার মধ্যেই দেখাইতে হবে এবং গোল সেখানেই দেখাবে। ক্লিয়ার?
গুগল কিভাবে দেখাবে ওখানে যার অ্যাডের এখানে যে ধরেন সকল একটা ভিডিও পাচ্ছেন, যে সকল ভিডিওগুলো এখানে হ্যাঁ, আসছে, এই প্রত্যেকটা ভিডিও হচ্ছে মনিটাইজ করা গুগল অ্যাডসেন্স থ্রুতে, এবং আচ্ছা ওয়েবসাইটগুলোর আচ্ছা মধ্যেও গুগল অ্যাডসের সাথে হচ্ছে অ্যাটাচ করা। এবং যেহেতু গুগল অ্যাডস হচ্ছে এই যে অ্যাডগুলো, আমরা যে গুগল অ্যাডসের মধ্যে যে অ্যাডগুলো রান করি, আমাদের ওয়েবসাইটের মধ্যে গেলে যে অ্যাডগুলো দেখি, যে বলে যে গুগল অ্যাডসেন্স থেকে হচ্ছে অ্যাড পাচ্ছে, বা যে গুগল ইউটিউবের হচ্ছে অ্যাডসেন্স থেকে মনিটাইজ হয়ে গেল, অ্যাডসেন্স কিন্তু এই গুগলের কাছ থেকেই অ্যাড নেয়, নিয়ে হচ্ছে ওইখানে প্লেসমেন্ট করে দেয়। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে কথা, প্লেসমেন্টের দিকে গেল। তারপর এই যে টার্গেটিং এক্সপানশন যেটা আছে, এক্সপানশনটাকে আমাদের যে রিচ দিব না, এটাকে মেনুয়ালি যখন আমরা কাজ করব তখন আমরা সবসময় এটাকে অফ করব। কেন অফ করব? যে আমাদের যেটা দিছি সেটার মধ্যেই থাকো। আমরা যেটাকে বাড়ায় দেই, সেটা হবে যে আমরা যেটা দিলাম সেটা তো যাবেই, এর বাইরেও গুগল চেষ্টা করবে যে এটাকে আরো রেজ করায় দেওয়ার, পিপলদের ইনক্রিজ করার এখানে, বা পিপলদের কাছে ইমপ্রেশন আরো বাড়ানো। সো দরকার নাই, আমরা এটাকে অফ রেখে আমরা যে লিমিটেশন গুগলকে দিয়ে দিছি ওই লিমিটেশনের মধ্যেই পিপলদের কিছু দেখাবে। এই হচ্ছে আমাদের ক্যাম্পেইন ক্রিয়েশনের আগে কোথায় কোথায় প্লেসমেন্ট হবে, কি কি ধরনের অডিয়েন্সের কাছে যাবে, এটা আমাদের সেট আপ শেষ। থার্ড নাম্বার পজিশনে এসে যেটা করতে হচ্ছে এখন হচ্ছে আমরা আমাদের অ্যাডটাকে বানাবো, যে অ্যাকচুয়ালি অ্যাড বানাবো, অ্যাডের টাইটেল কি হবে বা হেডলাইন কি হবে, অ্যাডের ডেসক্রিপশন কি হবে, অ্যাড এর মধ্যে ক্লিক করলে কোথায় যাবে পিপলরা, সেটার লোকেশন বা ইউআরএল কি হবে, কোন কোন ছবি আমরা অ্যাডের মধ্যে দিব, এই সবই হচ্ছে আমরা এখানে এখন বানাবো। এবং প্রিভিউ দেখবো যে অ্যাডের মধ্যে কোথায় কোথায় কীভাবে কীভাবে দেখাবে অ্যাডটাকে, ঠিক আছে। বাটন অ্যাড করা, কালার চেঞ্জ করা, এগুলো সব হচ্ছে এখানে করব। মনে করেন আমরা যে ওয়েবসাইট, এখানে আসলে ফাইনাল ইউআরএল, আসেন অ্যাড ক্রিয়েটে আসলাম। এখন অ্যাড ক্রিয়েটের মধ্যে হচ্ছে ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল আর ইউআরএল দুটার মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ। ফাইনাল ইউআরএল হচ্ছে আপনি এক্স্যাক্টলি যে অ্যাডটা আমরা রান করতেছি, ব্যানার হিসাবে যেটা পিপলরা দেখবে, ওই ব্যানারের মধ্যে যদি ক্লিক করে তাহলে অ্যাকচুয়ালি ইউজার কোথায় যাচ্ছে, কোথায় যাবে। সো এই ফাইনাল ইউআরএল এর মধ্যে হচ্ছে আমাদের প্রোডাক্টের পেজ, বা যে পেজের মধ্যে আমরা আমাদের ক্লায়েন্টগুলোকে আনতে যাচ্ছি, সেখানে হচ্ছে ইউআরএল দেবো। সো ধরেন আমি আমার রুট ডোমেন আনতে চাই, পিপলদের অ্যাডের মধ্যে ক্লিক করলে আমার রুট ডোমেন এসে সবাই পড়বে। সো আমরা এখান থেকে ফাইনাল ইউআরএল এর মধ্যে আমরা আমাদের ডোমেনটাকে দিয়ে দিলাম। এখন যখন আমরা একটা অ্যাড রান করব, আমরা অ্যাড কিভাবে কিভাবে দেখি? অ্যাড দেখি হচ্ছে এরকম এরকম ব্যানার অ্যাড দেখি, তারপর হচ্ছে এরকম স্কোয়ার অ্যাড দেখি, তারপর এরকম লম্বা অ্যাড দেখি, এরকম অ্যাড দেখি। সো এরকম অ্যাড যে হইছে, এটা গুগল নিজে বানায় নিবে, এটা আমার বানানোর কিছু নাই। স্কোয়ার দেখাবে না কি দেখাবে, এটা গুগল বানায় নিবে। আমরা শুধু আমাদের মতো ইমেজগুলোকে এখানে অ্যাড করবো। এখন একদম মিনিমাম আপনাকে 2টা ইমেজ অ্যাড করতে হবে। কারণ একটা ইমেজ যদি আপনি অ্যাড করেন, সেই একটা ইমেজই বারবার দেখবে, আসলে আপনার ইমপ্রেশন, একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। সো মিনিমাম আপনার ইমেজ যদি আমরা অ্যাড করি, এবং ডেফিনেটলি লোগোজ ইউজ করতে হবে, সেটা আমাদের 2টা করতে হবে। সো আমরা ইমেজগুলো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ইমেজ অ্যাড করার চেষ্টা করবো। সো আমরা যে রুট ডোমেনটা দিলাম, এটার এগেনস্টেই হচ্ছে ওই যে আমরা যে ডোমেনটা দিলাম, এটাকে আমাদের ওয়েবসাইটটাকে স্ক্যান করতেছে অটোমেটিক্যালি। আমি চাইলে আমার ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টের মধ্যে যে ইমেজগুলো আছে, এই ইমেজগুলোকেই স্ক্যান করে নিয়ে আসছে, চাইলে এগুলোকে ব্যানার বা লোগো হিসাবে আমরা ইউজ করতে পারি। এছাড়া যদি মনে হয় যে আপনার আগে থেকে অ্যাডের জন্য ইমেজ বানায় রাখছেন, বা ক্লায়েন্ট আপনাকে ইমেজ দিছে যে এই ইমেজটা হচ্ছে অ্যাডের ব্যানারের মধ্যে যাবে বা লোগোর মধ্যে যাবে, সেটার জন্য যেখানে আপলোড অপশন আছে, আমরা এখান থেকে আপলোড করতে পারি। এরপর হচ্ছে গুগলের কাছে আগে থেকে স্টক ইমেজ আছে। স্টক ইমেজ বলতে গুগলের কাছে রেডিমেড কিছু ইমেজ আছে, আপনি শুধু আপনার কিওয়ার্ড দিয়ে দিলে ওই কিওয়ার্ড পারপাস আপনাকে গুগল ইমেজ দিয়ে দিবে। ওইটা চাইলে আপনি অ্যাড করতে পারেন এখান থেকে। যেমন আমি যদি বলি যে আমাদের কি হেলথ রিলেটেড হচ্ছে ইমেজ লাগবে সাপোজ, সো হেলথ দিয়ে এন্টার দিলাম। গুগলের কাছে স্টক রিলেটেড কিছু হেলথ কিওয়ার্ডের উপরে কিছু ইমেজ আছে। আপনি যদি চান যে এই ইমেজগুলোকে অ্যাজ এ ব্যানার হিসাবে আপনি ইউজ করবেন, আর লোগো হিসাবে ইউজ করবেন, সেটা আপনি করতে পারেন এখান থেকে।
সো আমরা আমাদের ওয়েবসাইট থেকে স্ক্যান নিতে পারি, করে হচ্ছে ইমেজ নিয়ে নিতে পারি যদি আপনার ক্লায়েন্ট না দেয়, বা হচ্ছে আপনি ক্লায়েন্ট ইমেজ দিয়ে দিলে আপনি এগুলোকে আপলোড করে দিতে পারি আপলোড সেকশন থেকে। এখান থেকে আমার কেন যেন মনে হচ্ছে কোন ইমেজটা নিতে পারি, ধরেন আমরা এখান থেকে করোনা ভাইরাস যে হচ্ছে যে ইমেজটা আছে এই ইমেজটাকে হচ্ছে আমাদের ব্যানার হিসাবে নিব। সো এই ইমেজে ক্লিক করলাম, ইমেজের উপরে ক্লিক করার পর আপনারা দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে লোগো। আপনি যদি এখন চান যে এই ইমেজটাকে আপনি লোগো হিসাবে ইউজ করবেন, সেক্ষেত্রে আমরা লোগোতে ক্লিক করব, ইমেজটা লোগোতে হয়ে যাবে। এবং আপনি কোন সাইজের নেবেন, কোন অংশটা নেবেন সেটা হচ্ছে এখান থেকে নিতে পারেন। বা আপনি যদি চান যে এটাকে ব্যানার হিসেবে ইউজ করবেন অ্যাজ এ ইমেজ, সেক্ষেত্রে ইমেজ কতটুকু নেবেন সেটা আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর একটু নিচের দিকে যদি স্ক্রল করে আসেন, এখানে দেখবেন দুইটা রেশিও, একটা হচ্ছে স্কোয়ার শেপের রেশিও, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ রেশিও। স্কোয়ার শেপটা বলতে ওই যে বললাম আমরা 2-3 টাইপের অ্যাড দেখি, এখানে দেখি যে কন্টেন্টের পাশে এটা আপনার কন্টেন্টের পাশে দেখেন যে ছোট করে এরকম এরকম স্কোয়ার অ্যাড আসে, ঠিক আছে? তো এই অ্যাডগুলোও যদি দেখাইতে চান, তারপরে যে ল্যান্ডস্কেপ অ্যাড এটা, বা এটাও তো ভার্টিক্যাল অ্যাডস, এবার যদি দেখাইতে চান আমাদের দুইটাই থাকবে। বা যদি চান যে না আপনি ওই স্কোয়ার অ্যাড দেখাবেন না 1:1 যে অ্যাড, সেক্ষেত্রে আপনি একে আনচেক করে দিতে পারেন, ঠিক আছে? আপনি আনচেক করে রাখতে পারেন, জাস্ট এটাকে থাকলো, তাহলে একটাই দেখাবে। সো এখান থেকে যে সিলেক্ট অন রেশিও, যেহেতু আমাদের একটাকে উইথড্র করে দিছি, সো অন রেশিওতে ক্লিক করলাম, এখান থেকে আমরা সেভে ক্লিক করি, এই হচ্ছে আমাদের অ্যাড এখানে আসছে। এবং অ্যাডটা কীভাবে আসছে, এই যে এখানে নিচে দেখেন বেস্ট হেলথ টিপস ওয়েবসাইট, এগুলো হচ্ছে যে আমি যে ওয়েবসাইটের ডোমেনটা দিছি এটার জন্য অটোমেটিক স্ক্যান করে ধরে নিয়েছে। আমরা চাইলে এগুলো পরবর্তীতে করবো, চেঞ্জ করে দিব। সো একটা ইমেজ আসছে, এখানে আমরা মোটামুটি প্রিভিউগুলো দেখতেছি। তো এখানে একটার পর একটা কীভাবে আমাদের যে ব্যানার যেটা দিয়েছি সেটা আসছে, এখানে কিছু টেক্সট আছে, কিছু বাটন আছে, এভাবে হচ্ছে আমাদের প্রিভিউগুলো হচ্ছে। সো আমরা হচ্ছে আরেকটা ইমেজ এখান থেকে যে পেন আইকন আছে এখান থেকে হচ্ছে আমরা আরেকটা ইমেজকে হচ্ছে অ্যাড করি, দেখি। এখান থেকে ধরুন আমরা একটা লোগো অ্যাড করবো, লোগো হিসাবে আমরা এটাকে নিতে চাচ্ছি, এটাকে অ্যাজ এ লোগো হিসাবে নিব। সো ক্লিক করলাম, এবং ক্লিক করার পর এখান থেকে এটা অটোমেটিক্যালি আমাদের লোগো হয়ে যাওয়ারই কথা, কজ অফ এটা লোগোর সাইজেরই আছে। তো নেই, ক্লিক করি, এই যে দেখেন লোগোর সাইজ দেওয়া আছে। আপনি চাইলে লোগোটাকে এখন কম বেশি করে ছোট বড় করে আপনার মতো করে নিয়ে নিতে পারেন, যে আমি কতটুকু এরিয়া অ্যাকচুয়ালি লোগো হিসাবে দেখাবো সেটা নিয়ে আমরা হচ্ছে এটাকে সেভ করে দিই। এখান থেকে সিলেক্ট অন রেশিও অ্যান্ড এখান থেকে আমাদের সেভ। এই একটা হচ্ছে আমাদের ব্যানার ইমেজ, একটা হচ্ছে আমাদের লোগো আসছে। এখন প্রিভিউতে একটু দেখি অ্যাকচুয়ালি চেঞ্জ কেমনটা আসতেছে বা একটু দেখতে কেমন হচ্ছে। তো এইখানে হচ্ছে আমাদের একটা আসছে, তারপরে আরেকটা দেখি, একটাই আসতেছে ব্যানার হিসাবে, ইন্ডাস্ট্রিয়াল হিসাবে আসতেছে। আরেকটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে যদি কন্টেন্টের মধ্যে অ্যাড আসে, সেই যে হচ্ছে আমার লোগো, এ হচ্ছে আমাদের ব্যানার, এখানে কিছু অপশন এখানে আছে, ঠিক আছে? তো আমরা আরও কিছু ইমেজ অ্যাড করি যেন ইমেজগুলোকে পার ইমেজে যেন প্রতিটা ভিউয়ে যেন ইমেজগুলোকে চেঞ্জ হয় আর কি। সো আমরা এই একটা ইমেজ এখান থেকে নেই, এই ইমেজটাকে আমরা নিলাম অ্যান্ড অ্যাজ এ রেশিও হিসেবে দিলাম, এবং দুইটা রেশিওতে দিলাম। যেন দুইটা রেশিওতে এই জন্য দিলাম যেন আমাদের ল্যান্ডস্কেপ, স্কোয়ার এবং ভার্টিক্যাল এই ধরনের অ্যাপস আমার জন্য হচ্ছে রেডি করতে পারে। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে দিলাম। ভাই আপনি বললেন মিনিমাম 2টা, তাহলে আমি ম্যাক্সিমাম কয়টা পর্যন্ত ইমেজ অ্যাড করতে 15টা, পারি? ম্যাক্সিমাম 15টা, আচ্ছা 15টা দিতে পারবো, বাট মিনিমাম 2টা দিতে হবে, 2টা দিবেন। আচ্ছা, এইগুলো হচ্ছে আপনার ইমেজ, যতগুলো ইমেজ আসে মোটামুটি ইমেজগুলোকে দিলেন। দেওয়ার পর আপনার যদি মনে হয় যে ইমেজ না, আপনি হচ্ছে ভিডিও অ্যাড করবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনাকে ভিডিও অ্যাড করতে হবে। এবং এখানে বলেই দিছে, দেখেন ভিডিও অপশনাল দিছে, আপনি চাইলে ইমেজের নিচে আবার ভিডিও চাইলে দিতে পারেন, বাট সেখানে এটা অপশনাল। বাট বলছে আপনি যদি পোর্ট্রেট মোডের ভিডিও দেন, পোর্ট্রেট মোড বলতে বুঝি লম্বালম্বি, আর হচ্ছে ল্যান্ডস্কেপ যদি ভিডিও দেন, বাট এটা অ্যাটলিস্ট 30 সেকেন্ড, অ্যারাউন্ড 30 সেকেন্ডের মধ্যেই হচ্ছে দিতে হবে, কারণ এটা হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে বেস্ট ওয়ার্ক করে যদি ভিডিও আপনি অ্যাড করেন আর কি। তো এর বেশি না দেওয়াটাই ভালো। তো এটা হচ্ছে ভিডিওর দিকে হচ্ছে শর্ত, আপনি চাইলে ভিডিও দিতে পারেন। এরপর হচ্ছে আপনার হেডলাইন, হেডলাইন বলতে এই যে নিচে বেস্ট হেলথ টিপস ওয়েবসাইট, ভাই একটা হচ্ছে, বলেন। ভাই আমি ইমেজ ভিডিও কি দুটো অ্যাড করতে পারি না শুধু ভিডিও দিলে শুধু ভিডিও দিতে হবে? দুইটাই অ্যাড করতে পারেন অ্যাট এ টাইম, আবার একটা সিঙ্গেলও করতে পারেন। আচ্ছা আচ্ছা এখন দেখেন এখানে
বেস্ট হেলথ টিপস ওয়েবসাইট, নিচে একটা ডেসক্রিপশন আছে, এগুলো হচ্ছে যেটা হেডলাইন। আপনি কতগুলো হেডলাইন দিবেন? আপনি ৫টার হেডলাইন দিতে পারেন, ২টাও দিতে পারেন, বাট আমরা সর্বোচ্চ ৫টা হেডলাইন হচ্ছে দিতে পারি একটা অ্যাডের জন্য। যে একেকজনকে এখন যে হেডলাইনগুলো দিবেন, এই হেডলাইনগুলো অ্যাকচুয়ালি আপনার কিওয়ার্ড বেসিসের মধ্যে দেওয়া ট্রাই করেন। আর একেকজনকে একেক রকম, একেক সময় একেকভাবে হচ্ছে হেডলাইনগুলো দেখাবে। আপনাকে যেটা দেখাবে সেটা আমাকে দেখাবে না, আমাকে যেটা দেখাবে সেটা হয়তো মার্টিন ভাইকে এখানে দেখাবে না। একেকজনকে একেক রকমভাবে দেখাবে, আপনি যেভাবে দেখাতে চান। সো আমরা এখানে হেলথ টিপস না রেখে আমরা অন্য কিছু দিব, বাট হেডলাইনের ক্যারেক্টার লেন্থ কিন্তু দেওয়া আছে। হেডলাইনের ক্যারেক্টার লেন্থ হচ্ছে 30 ক্যারেক্টার। আপনাকে ডেফিনেটলি 30 ক্যারেক্টার বা 30 ক্যারেক্টারের মধ্যেই হচ্ছে আপনাকে লিখে শেষ করতে হবে। সো আমি যদি একটু লিখি যে কিপ ইউর বডি ফিট, সাপোজ এটা আমার একটা হেডলাইন হিসেবে আমি ইউজ করব। তারপর হচ্ছে আরেকটা আসছে যে বেস্ট হেলথ টিপস ওয়েবসাইট, এটা আমি একটা হেডলাইন ইউজ করতে পারি। বা ধরেন আমি এখানে আরেকটা হেডলাইন ইউজ করলাম, দেখি সাজেশন আসে কিনা। এখানে কিছু আছে যেমন 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 আমি আমার ওয়েবসাইটের নাম না, এটা ব্র্যান্ডিং এর নাম পরে, ধরুন এটা একটা কিওয়ার্ড বব র্যাম্বলার জগিং স্ট্রলার, এটা ধরেন আমি একটা রাখলাম। এই নামে আমি একটা হেডলাইন রাখলাম। এরকম 5টা আপনি হেডলাইন দেন। দেওয়ার পর আমাদের নিচের দিকে পাবো হচ্ছে লং হেডলাইন। আপনি চাইলে লং হেডলাইন দিতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের ডেসক্রিপশন। ডেসক্রিপশন গুলো হচ্ছে আপনি 5টা ডেসক্রিপশন দিতে পারেন। লং হেডলাইন আপনি কিন্তু আপনি একটাই দিতে পারবেন, ঠিক আছে। আর ডেসক্রিপশন হচ্ছে আমাদের এরকম হেডলাইনের মতো 5টা দিতে পারবো, যেটা ক্যারেক্টার লিমিট হচ্ছে 90টা। এখানে আমার 2টা বাই ডিফল্ট দেওয়া আছে বলতে এগুলো হচ্ছে আমি যে উপরে মেইন কি ইউআরএলটা দিছিলাম আমাদের রুট ডোমেন, ওইটার পারপাসে ওরা স্ক্যান করে নিয়ে নিছে। আপনি চাইলে যদি মনে হয় যেগুলোকে চেঞ্জ করা দরকার আপনি চেঞ্জ করেন, আর যদি ওকে মনে হয় দেন ওকে ওকে আপনি রেখে দিতে পারেন। ভাই এখানে ডেসক্রিপশনের মধ্যে কি হচ্ছে আমাদের কিওয়ার্ডটা রাখতেই হবে এইটা এবং রাখতে কিছু না 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 না, এখানে আপনার কিওয়ার্ডের মধ্যে ডেসক্রিপশনে কিওয়ার্ড রাখতেই হবে এমন কিছু না। হেডলাইনের মধ্যে একটু চেষ্টা করেন যে কিওয়ার্ডগুলোকে রেখে দেওয়ার। ডেসক্রিপশনের মধ্যে না চাইলেও আপনি পারেন, সমস্যা নাই, রাখলেও ক্ষতি কিছু নাই। বাট হেডলাইনে রাখতে হবে, বাট হেডলাইনে রাখাটা বেস্ট। জি, বাট এই ডেসক্রিপশনে আপনার রাখতে হবে, এটা ম্যান্ডেটরি না। অ্যাটলিস্ট ডিসপ্লের জন্য, সার্চ অ্যাডের জন্য আবার হিসাব আলাদা, সেখানে রাখতে হবে, বাট ডিসপ্লে অ্যাডের জন্য আপনার ডেসক্রিপশনে রাখার দরকার নেই, কারণ একদম ম্যান্ডেটরি না। এরপর হচ্ছে আপনার বিজনেসের নাম। এখানে হচ্ছে আপনার বিজনেসের নামটা দেন, লাইক দ্যাট। আমি আমার বিজনেসের নামটা দিই, এটা হচ্ছে আমাদের বিজনেসের নাম দিলাম সাপোজ। এই তো মোটামুটি দিলাম। আমাদের একটু প্রিভিউ দেখি কি অবস্থা হয়। আচ্ছা, আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডের মধ্যে কিভাবে আসতেছে, যা যা যে বেস্ট হেল্প টিপস ফর ওয়েবসাইট, এখানে একটা ব্যানার আসছে, এই হচ্ছে আমাদের লোগো। আমাদের ওপেন এবং ক্লোজ। ওপেনে ক্লিক করলে হচ্ছে কোথায় আসবে, আমরা যে ফাইনাল ইউআরএল যেটা দিয়েছিলাম সেখানে চলে আসবে। ক্লোজ করলে হচ্ছে অ্যাপসের মধ্যে থেকে হচ্ছে এটা ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটের মধ্যে। এই যে গুগলের যে নিজস্ব প্রপার্টিগুলো আছে সেখানে অ্যাকচুয়ালি কীভাবে দেখাবে যদি একটু দেখি। সেখানে যেমন ইমেলের মধ্যে যদি বলি, অটোমেটিক ইমেলের মধ্যে দেখাবে, এই যে এরকমভাবে দেখাবে গুগলের যে নিজস্ব প্রপার্টি আছে এবং কোন কোন অল প্রপার্টি আছে। তো আমরা চাইলে এখান থেকে একটা একটা করে প্রপার্টি দেখতে পারি যে আমার ইউটিউবে কেমন দেখাবে। যদি ইউটিউবে ভিডিওটা দেখায়, ইউটিউবের মধ্যে আমার ভিডিওটা এই যে এইভাবে দেখাবে। আমার একটা ভিডিওর কেউ একজন তার ইউটিউবের তার ঢুকলো, অ্যাপসটা ওপেন করে হোমে আসে, যেখানে নিউজ ফিডের মধ্যে যে আমাদের ভিডিওগুলো আসে এবং সবার উপরে এভাবে ভিডিওগুলোর উপরে হচ্ছে আমাদের অ্যাডটা এইভাবে দেখাবে। এটা ইউটিউবের মধ্যে, জিমেলের মধ্যে একভাবে দেখাবে, এটা গুগলের প্রপার্টি। এটা হচ্ছে আমাদের অ্যাপসের মধ্যে ক্রিয়েট অ্যাড ফরম্যাটের মধ্যে আমরা ইমেজ, টেক্সট অ্যাড, নেটিভ অ্যাড এবার কীভাবে কীভাবে দেখাবে সেটা আমরা দেখতে পারি। সো ধরেন আমরা ইমেজ অ্যাড দেখি, ইমেজ অ্যাড কীভাবে দেখাবে। ইমেজ অ্যাড এই যে এভাবে দেখাবে, আমাদের কন্টেন্টের মধ্যে দেখাবে, যেমন ইউজার কন্টেন্ট পড়তে আসছে ওয়েবসাইটের মধ্যে দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের মোবাইল ভার্সনের জন্য কীভাবে দেখাবে। আমরা যদি বলি যে ল্যাপটপের জন্য কীভাবে দেখাবে, আসেন ল্যাপটপ বলতে ডেস্কটপের জন্য কীভাবে দেখাবে। যে ডেস্কটপ ভার্সনে যদি কেউ আসে, এই যে ডেস্কটপ ভার্সনের জন্য এবার লম্বিভাবে হচ্ছে আমাদের অ্যাড দেখাবে, এবার স্কোয়ারলি হচ্ছে আমাদের অ্যাডকে দেখাবে। দেন এটা হচ্ছে ইমেজ অ্যাড। তারপরে যদি বলি যে টেক্সট অ্যাডের মধ্যে কীভাবে দেখাবে, এভাবে জাস্ট টেক্সটগুলোকে এভাবে দেখাবে। টেক্সট অ্যাড বলতে ইমেজ দেখাবে না, শুধু টেক্সটগুলোকে দেখাবে। তারপরে যদি বলি নেটিভ অ্যাডের মধ্যে কীভাবে দেখাবে। সো একেকটা ভার্সনে মোবাইলের জন্য মোবাইল ভিউ যেভাবে দেখার কথা এভাবে দেখবে, আর ডেস্কটপের জন্য ডেস্কটপে যেভাবে দেখার কথা সেভাবে দেখবে, ঠিক আছে। এখানে দেওয়াই আছে আপনাদের যে ফরম্যাট, একটা একটা করে ফরম্যাট দেখতে চান অ্যাকচুয়ালি একটা একটা করে ফরম্যাট দেখতে পারেন, বা আমরা কিওয়ার্ড অ্যাড ফরম্যাটে রেখে দিলে একটার পর একটা স্ক্রল করে চলে আসবে। এখানে টোটাল একটা অল ওভার একটা ভিউ আসতেছে, যে অল ফরম্যাটগুলো আসতেছে, একটা লম্বি
এই অ্যাড, ব্যানার অ্যাড সহ যেভাবে যেভাবে দেখাবে। এটা হচ্ছে ব্যানার অ্যাড, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাড, স্কোয়ার অ্যাড, এটা হচ্ছে জাস্ট টেক্সট অ্যাড। এটা ডেস্কটপ ভার্সনের জন্য। এখন এই যে নিচে লেখা আছে একটা বাটন ওপেন লেখা, এখানে তো বাটন দেওয়া তাই না, সিটিআই বাটন বা কল টু অ্যাকশন বাটন, বা এই যে এখানে যে অ্যারো চিহ্ন দেওয়া আছে যেখানে ক্লিক করলে চলে আসবে, বা এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এটা যে কালার, এই যে বাটনের কালার, এটা তো বাটনের কালার, এই কালারকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, বা কালার টেক্সট, এই যে টেক্সট আছে ওপেন লেখায়, ওপেন কথাটাকে চেঞ্জ করবেন আপনি, সেইটাকে আমরা চেঞ্জ করবো হচ্ছে একদম নিচের দিকে আসে এইখানে যে মোর অ্যাডিশনাল ফরম্যাট অপশন, অ্যাডিশনাল ফরম্যাট এখান থেকে থাকুক, সরি, অ্যাড ইউআরএল অপশন, আর হচ্ছে মোর অপশন। সো মোর অপশন আসেন, মোর অপশন থেকে হচ্ছে কল টু অ্যাকশন টেক্সট, এটা হচ্ছে সিটিএ টেক্সট, এটাকে সিলেক্ট করে দিয়ে আমরা যদি এখানে কি ছিল অটোমেটেড ছিল, সো অটোমেটেড না দিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে লার্ন মোর, ইনস্টল, ভিজিট সাইট, আর সাইন আপ, গেট কার্ড, সাবস্ক্রাইব, সি মোর, হ্যাঁ, বা হচ্ছে অ্যাপ্লাই নাও। এবার তো আমি যখন সাপোজ ভিজিট সাইট লিখবো, ভিজিট সাইটটাকে রাখতে চাচ্ছি বাটনের মধ্যে, সো ভিজিট সাইট দিলাম। এবং আমরা যদি একটু এখানে অ্যাডের মধ্যে একটু ব্যাক করি, এবং আমাদের এখানে দেখেন এই যে ভিজিট সাইট চলে আসছে, এখন এই যেখানে ভিজিট সাইট দেওয়া আছে, ওপেন থেকে ভিজিট সাইট, এটা হচ্ছে আমাদের সিটিএ অপশন থেকে যদি আমরা কল টু অ্যাকশন টেক্সট আমরা বাটনকে অ্যাড করতে যাই। এরপরে যদি বলি কাস্টম কালার, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা কালার অ্যাড করতে পারি। তারপর কালার হচ্ছে মেইন কালার হচ্ছে কি, আর এক্সেন্ট কালার কি আসবে সেটা হচ্ছে আমাদের এখানে দেখাবে। দ্যাট মিনস এই যে এখানে যে কালারগুলো আসে, যে কালারগুলো আছে, বাটনের কালার বলেন, এই কালারগুলোকে আমরা চেঞ্জ করবো, সে চেঞ্জ করলে এখানে কালারের কোড আপনাকে দিতে হবে। এখন কালার কোড হচ্ছে আপনি ডিরেক্টলি যদি গুগলে সার্চ করেন কালার কোড লিখে সার্চ করেন পাবেন, এখানে HTML অনেক কালার কোড আছে, এরকম যেমন কালার পিকার আছে, করতে পারেন। বাট এখন কালার কোড থেকে নয় আপনি কালার নিয়ে নেবেন। এখন ক্লায়েন্ট আপনাকে বলতেছে কি জানেন, ক্লায়েন্ট আপনাকে বলতেছে তার ওয়েবসাইট ধরাইছে, তার ওয়েবসাইট ধরাই দিয়ে বলছে আমার ওয়েবসাইটে যে লোগোর কালারটা আছে, বা আমার ওয়েবসাইটে যে হচ্ছে ধরেন কোন একটা বাটনের কালার আছে, ওই কালারটা হচ্ছে আমার অ্যাডের কালারের মধ্যে দিতে হবে। এটা হচ্ছে ক্লায়েন্টের শর্ত। সেটার জন্য হচ্ছে আমরা হচ্ছে কালার জিলা, কালার পিকার, এরকম অনেক ধরনের এক্সটেনশন আছে যেগুলো আমরা হচ্ছে ইনস্টল করে পিক আপ করতে পারি। যেমন আমার এখানে যদি বলি যে কালার জিলা নামে হচ্ছে একটা এক্সটেনশন আছে, লাইক দ্যাট কালার জিলা, এই যে কালার জিলা, ধরুন এনাবল করলাম। কালার জিলাটা নিয়ে আমি জাস্ট কি করবো জানেন, ধরেন যে আমাকে ক্লায়েন্ট বললো যে আপনাদের এই প্যানেল থেকে দেখাই, যে আপনাদের এখান থেকে বললো যে এই যে আমাদের নাদিম ভাইয়ের হচ্ছে শার্টের যে কালারটা দেখতে পারতেছি, এই শার্টের কালারটা নিতে বলতেছে আমাকে, ঠিক আছে। সেই শার্টের এখানে আসলাম, মোটামুটি যতটুকু আসা যায়, এসে জাস্ট ক্লিক করলাম, এখানে দেখেন কালারের কপিটা হচ্ছে কপি হয়েছে, এই কালারটাই নিয়ে এসে জাস্ট এখান থেকে কপি করে মেইন কালারে বসায় দিব কোডটা, এই দেখেন কালারের কোডটা চলে আসছে এখানে, এই যে। এবং এক্সেন্ট কালার যদি অন্য কিছু হয় সেটা দিতে পারি, যেমন আমি যদি বলি যে এখান থেকে হচ্ছে যে আমাদের মোস্তাফিজ ভাইয়ের হচ্ছে পেছনের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, এই কালারটা হচ্ছে আমাদের কালার নিতে হইতে পারে, ঠিক আছে। তো এই কালারটা যদি আমাদের নিতে হয় সেক্ষেত্রে ধরেন ওই কোথায়, ওই যে উপর দিকে মাথার উপর যে গ্রিনটা দেখা যাচ্ছে হালকা, ওইটা হচ্ছে আমার কালারটা নিতে হতে পারে। সো সেই কালারটার মধ্যে নিয়ে জাস্ট কালারটাকে, এই যে কপি ছিল কালারটাকে কপি করে দিলাম, এখান থেকে কপি হওয়ার পর এখান থেকে জাস্ট আমরা আমাদের যে কালারের কোড যেখানে যেটা বসানো দরকার সেইখানে হচ্ছে আমরা আমাদের কালারটাকে বসায় দিচ্ছি। কালার কোডটা আমার এখানে বসানো হইলো, বসায় দিয়ে জাস্ট আমরা এখানে একটা রিভিউ দিই। ক্লায়েন্টের ডিমান্ডের যদি কোনো কালার আপনাকে ধরায় দেয় যে হ্যাঁ এই কোডের কালার আমাকে দিতে হবে অ্যাডের জন্য, আপনি জাস্ট সিম্পলি ওইভাবে কালারটা দিয়ে তাকে হচ্ছে অ্যাডটা ক্রিয়েট করে দিয়ে দেন। তো শেষ। এই দেখেন কালার, এটা বাটনটা কিন্তু চেঞ্জ হয়েছে এখন। ইনস্ট্যান্ট কালার যেটা দিছিলাম, এই যে মুস্তাফিজ ভাইয়ের পেছনে ব্যাকগ্রাউন্ড কালার যেটা ছিল সেটা এখানে আসছে। সো এই হচ্ছে আমাদের একটা ডিসপ্লে অ্যাড ক্রিয়েশন। সো ক্রিয়েট শেষ, কমপ্লিট করার পর আমরা অ্যাড গ্রুপ ক্রিয়েট করলাম। এইটা আমাদের একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড বানাইছি। এখন যদি বলেন যে এই যে ক্যাম্পেইন বানাইলাম, এই যে এখানে ক্যাম্পেইন বানাইছি, এই ক্যাম্পেইনের এগেইনস্টে আপনার আরেকটা অ্যাড, মানে এই বাজেটের মধ্যেই যে জায়গা আমরা সিলেক্ট করছি এই সকল জায়গায় একই অডিয়েন্স এদেরকে দেখাবে, বাট অন্য আরেকটা অ্যাড দেখাবে, অন্যভাবে দেখাবে, বাট টাকা এইটাই, এই বাজেটের মধ্যেই। আমরা চাইলে নিউ ইয়ার থেকে আগে আমরা আরেকটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারি। ক্লিক করেন, রেসপন্সিভ ডিসপ্লে অ্যাডে ক্লিক করবেন। এটা ফেসবুকে যেমন এবি টেস্টিং, এখানে যে ব্যাপারটা ঘটতেছে ওই একই অডিয়েন্সের মধ্যে, ধরেন আপনার এটাগুলো কি আমার রুট ডোমেনের জন্য একটা ইউআরএল দিছিলাম, ওই ইউআরএল এর জন্য যাচ্ছে। আপনি মনে করেন এখন ওইটার মধ্যে অন্য আরেকটা প্রোডাক্টের মধ্যে আবার নিয়ে আসবেন, কাস্টমার আনবেন, সেখানে আমরা আরেকটা ইউআরএল দিব, দিয়ে আবার আমরা এখান থেকে সিমিলার ওয়েতে জাস্ট আর কিছু করতে হবে না, এখানে শুধুমাত্র আমরা আমাদের ইমেজগুলোকে অ্যাটাচ করে হেডলাইনগুলো লিখে দিয়ে
আবার একটা অ্যাড গ্রুপে ক্লিক ওপেন করে দেব, শেষ। বাট এবি টেস্টিং না, এটা মাল্টিপল অ্যাড হচ্ছে একটা এর মধ্যে ক্যাম্পেইনের এগেনস্টে। সো ধরেন এটা আমি নিলাম না, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো আর একটা অ্যাড হলো, তো একটা অ্যাড হওয়ার পর ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি। এই হচ্ছে আমাদের সব বাজেট, কোথায় দেখাবে, কোথায় ট্রাফিক, সব আমাদের এখানে দিয়ে দিছে, স্ট্র্যাটেজি কেমন। আর একটাই অ্যাড বানাইছি আমরা, এই সেই অ্যাড আমরা যদি দুইটা, যে অ্যাড গ্রুপ যদি দুইটা বানাতাম সেক্ষেত্রে দুইটা তিনটা থাকতো, তো একটাই বানাইছি। সো একটা এখানে কল করলে আমরা কি দিছি, অ্যাড গ্রুপ কি, বাকি ইনফরমেশন, অডিয়েন্স কারা কারা, কিওয়ার্ড কি, সেগুলো আমরা সব হচ্ছে এখানে বসাইছি। আমাদের অ্যাডটা দেখতে কেমন হবে, কি ডেসক্রিপশন যাচ্ছে, সব কিছু ওকে থাকলে কন্টিনিউ টু ক্যাম্পেইনে দিয়ে দিলে আমাদের অ্যাড রান হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ডিসপ্লে অ্যাডের ইতিহাস। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। অফিসিয়ালি ভিডিওটা ক্লোজ করছি।